দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এশিয়া পোস্টের আলাপনে। আমাদের আজকের অতিথি এনসিপি মনোনীত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আরিফুল ইসলাম আদিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির পক্ষে শাপলাকলি প্রতীকে ঢাকা 18 আসনে লড়েছিলেন তিনি। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতোপূর্বে এনসিপির রাজনৈতিক লিয়াজো কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। রাজনীতির বাইরেও আরিফুল ইসলামের একটি পেশাগত পরিচয় আছে। তিনি যুক্ত আছেন সাংবাদিকতার সঙ্গে। 2016 সাল থেকে 19 সাল পর্যন্ত তিনি বিভিন্ন জাতীয় পত্রিকার ফ্রিল্যান্স রাইটার হিসেবে কাজ করেছেন। 2020 সালের পর থেকে বিভিন্ন গণমাধ্যমে ব্রডকাস্ট জার্নালিস্ট এবং মাল্টিমিডিয়া জার্নালিস্ট হিসেবে কাজ করেছেন তিনি। আদিব, এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত। কেমন আছেন? ভালো আছি, আপনাকেও ধন্যবাদ। আদিব, আপনি তো বরিশালের সন্তান। সেই বরিশাল থেকে জাতীয় রাজনীতিতে আপনার অন্তর্ভুক্তিটা কিভাবে হলো, সেটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। অন্তর্ভুক্তির বিষয়টা হচ্ছে যে প্রথমত আমার 2009 সাল থেকে মূলত রাজনীতির প্রতি আমার আগ্রহ তৈরি হয়। যে মানুষের সাধারণত ক্লাস 8-9 থেকে আমার সাধারণত ধরেন স্কুলে এইম ইন লাইফ পড়ানো হয় আর কি। তো ওই সময়টাতে হচ্ছে আমি প্রথম আমার যে গ্রামের বাড়ি, একেবারে দাদা বাড়ি যেটা আর কি বেড়ে ওঠা, সেটা হচ্ছে মেহেন্দিগঞ্জ আর কি, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা। তো সেখান থেকে আমি আর কি বরিশালে মূলত শিফট হই আর কি পড়াশোনার জন্য ক্লাস 9ম শ্রেণীতে। তখন আর কি আমার মূলত এই রাজনীতির বিষয়ে আমার আগ্রহ তৈরি হয়। তো তখন আমি দেখলাম যে 9 সালে তখন আসলে বাংলাদেশের বিদ্যমান যে রাজনীতির তো দল, তখন ধরেন বিএনপি আর আওয়ামী লীগ সদ্য ক্ষমতায় এসেছে এবং জামাত বিএনপির সাথে ছিল। তো ফলে ওই মুহূর্তে আসলে কোনো রাজনীতির আসলে কোনো স্কোপ আমি এভাবে দেখতে পাইনি আর কি, যে ভিন্ন জায়গার থেকে আর কি। তখন আমার ইচ্ছা ছিল যে রাজনীতির জন্য আগে কোনো একটা পেশাগত জায়গায় খুব তুমুলভাবে সফল হয়ে এরপরে রাজনীতিতে প্রবেশ করার একটা ইচ্ছা ছিল। সে জায়গার থেকে ডাক্তারি পড়ার ইচ্ছা ছিল এক সময়, মেডিকেলে এক সময় ক্রিকেট হওয়ার ইচ্ছা ছিল। আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম ক্রিকেটার হওয়ার জন্য, প্র্যাকটিস করেছিলাম বরিশাল ক্রিকেট স্টেডিয়ামে। তারপরে আপনার হচ্ছে সর্বশেষ ইন্টারমিডিয়েট আমি তেমন আসলে পড়াশোনা করিনি, ইন্টারমিডিয়েটে শুধু টেস্ট পরীক্ষা দিয়েছিলাম আর কি। তার আগে ক্রিকেটের সাথে খেলাধুলা করার জন্য যুক্ত ছিলাম। তারপরে মেডিকেলে ভর্তি পরীক্ষায় পরবর্তীতে অংশগ্রহণ করি অল্প কিছু মার্কের জন্য আর কি, দেখা যাচ্ছে মেডিকেলে হয়নি আর কি। এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর কি ভর্তি হওয়া, যে সেখানে আমি প্রাণীবিদ্যায় ভর্তি হই। ভর্তি হওয়ার পরে আর কি মূলত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে এক শিক্ষক তিনি বললেন যে মেডিকেলে পড়াশোনার হচ্ছে ভার্সিটিটা আরও অনেক বেশি জানাশোনার জায়গাটা আর কি। এরপর আর কি ভার্সিটিতে পড়াশোনা কন্টিনিউ করা। তখন আসলে দেখলাম যে আসলে রাজনীতির মানে এই পেশাগতভাবেই সফল হয়ে রাজনীতি করতে হবে এরকম একটা ইয়ে ছিল। এরপরে 16 সালে আমি আর কি মূলত লেখালেখির সাথে যুক্ত হই। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে যে আমি যখন সাংবাদিকতা, ক্যাম্পাস সাংবাদিকতা করতে চেয়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তো তখন হচ্ছে যে দেখেছে যে আমি প্রেস ক্লাব কিংবা সাংবাদিক সমিতি ছিল, তো বিশেষ করে আমি প্রেস ক্লাবের সদস্য হতে চাওয়া বা এরকম ইচ্ছা ছিল। কিন্তু দেখেছে যে তখন যেটা হতো যে জাহাঙ্গীরনগর একটা শিবির ফোবিয়া বা এরকম একটা জিনিস কাজ করতো আর কি ফিল্টারিং এর ক্ষেত্রে। তো তখন প্রেস ক্লাবে সাধারণত যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসতো, সাধারণত দেখেছে যে ব্যাকগ্রাউন্ড দেখলে তাদেরকে প্রেস ক্লাব সদস্য করতো না। মানে প্রেস ক্লাবটা মূলত হয়েছিলই সাংবাদিক সমিতির থেকে ভেঙে আলাদাভাবে, যে সাংবাদিক সমিতি বেশি মাদ্রাসার স্টুডেন্ট কিংবা শিবিরেরা দখল করেছে, আলাদাভাবে একটা প্রতিষ্ঠান দ্বারা কোনো প্রেস ক্লাবের টার্গেট ছিল। তো ফলে প্রেস ক্লাব আমাকে ওই মুহূর্তে আর কি সদস্য করেনি আর কি। তো যাই হোক, আমি আমার মতন করে যেহেতু আমি একটু পরে শুরু করেছিলাম, মানে ক্যাম্পাসে ঢোকার 2 বছর পরে মূলত আমার হচ্ছে ইচ্ছা ছিল যে আমি সাংবাদিকতার ইয়ে করব। প্রথমে ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট করার ইচ্ছা ছিল, প্রথম বর্ষে সেরকম পড়াশোনাও করেছিলাম, কিন্তু ছোটবেলা থেকে আমার হাতের লেখা যথেষ্ট মানে একটু ইয়া ছিল, মানে স্ট্যান্ডার্ড ছিল না আর কি খুব বেশি। তো ফলে আমি যে মার্ক এক্সপেক্ট করছিলাম ফার্স্ট ইয়ারের রেজাল্ট, যে অ্যাটলিস্ট 3.8 এর উপরে থাকবে, সেখানে কিছুটা কম আসছিল, 3.66 পেয়েছিলাম সিজিপি ফার্স্ট ইয়ারে।
সিরিয়াল হয়তো ষষ্ঠ বা সপ্তম এরকম সপ্তম ছিল আর কি, অষ্টম। তো এরপরে চিন্তা করলাম যে না, এখানে খুব বেশি আর কি এফোর্ট দেবো না। আমি তখন 2 ইয়ার্স পরে মূলত সাংবাদিকতা, মানে থার্ড ইয়ারে আমি সাংবাদিকতা মনোযোগ দিই। তখন যেটা হয়েছে যে গুরুত্বপূর্ণ যে পত্রিকাগুলোর প্রতিনিধি, ক্যাম্পাস সাংবাদিকতা সাধারণত বিশেষ করে যেগুলো ভালো গণমাধ্যম থাকে তারা খুব ধরেন ক্যাম্পাসে একটা ভালো জায়গা থাকে। তো তখন আমি মূলত ফিচার লেখা শুরু করি জাতীয় গণমাধ্যমগুলোতে। আমার মনে আছে একেবারে যতগুলো নামকরা পত্রিকা ছিল, জাতীয় গুরুত্বপূর্ণ গণমাধ্যম, সবগুলোতে আমি বিভিন্ন ক্যাম্পাসের ইতিবাচক বিষয়গুলো নিয়ে মূলত সাংবাদিকতা শুরু। এরপরে 18 সালে কোটা সংস্কার আন্দোলন আসলো, তখন আমি সাংবাদিকতা করি এবং আমার তখন আবার অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছিল আর কি। আচ্ছা। তো ফলশ্রুতিতে ওই সময় আন্দোলনে অংশগ্রহণ করা, তো ওই সময় আমি খুব বেশি মাঠের যে আন্দোলনটা করেছি বিষয়, ওই সময় আমার মূলত দায়িত্বটা ছিল কমিউনিকেশনে, যোগাযোগ। আমার মনে আছে 11ই এপ্রিল যেদিন শেখ হাসিনা ঘোষণা করেছিল মূলত যে কোটা কোথায় আর রাখবে না, মানে সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা যে রাস্তা অবরোধ করছিল, তো ওই মোমেন্টে আমাদের আহ্বায়ক দায়িত্ব ছিলেন শাকিল ভাই, উনি বলেছিলেন যে তুমি একটু যোগাযোগ করো অন্যদের সাথে আর কি। তখন আমি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছিলেন, হাসান আল মামুন ভাই, অন্যদের সাথে যোগাযোগটা মেনটেন করতাম। এইভাবে মূলত ওই আন্দোলনের সাথে যুক্ত হয়। এরপর আন্দোলন তো সর্বশেষ সফল হলো, ডাকসু নির্বাচন হলো। ডাকসু নির্বাচনে হচ্ছে আপনার হচ্ছে নূর ভাই, তিনি বিপি নির্বাচিত হলেন, তারপর আক্তার সদস্য ছিল। তখন মনে হয়েছে যে আওয়ামী লীগ বিএনপির বাহিরে একটা ডিফারেন্ট পলিটিক্স আসলে করা সম্ভব বাংলাদেশে। কারণ ডাকসু নির্বাচনের মাধ্যমে যেটি হয়েছিল যে সর্বোচ্চ শিক্ষার্থীরা ছাত্রদলও কিন্তু ওই নির্বাচনে অংশগ্রহণ করছে, কিন্তু ছাত্রদলের প্যানেল আসলে তেমন আসলে ভোট পায়নি। বাম সংগঠনগুলো অংশগ্রহণ করেছিল, কিংবা ডাকসুতে। তখন আমার কাছে মনে হয়েছে যে না, যে পেশাগত জায়গার বাহিরে সরাসরি পলিটিক্সটাও করা যেতে পারে আর কি। তখন আমি মূলত সিদ্ধান্ত নিই যে না, আমি সরাসরি পলিটিক্সে আসবে। তার আগে প্ল্যানটা ছিল যে আগে পেশাগত জায়গায় সর্বোচ্চ সফলতা হয়ে, মানে আমাদের দেশে সাধারণত ধরেন যারা পলিটিক্স করতে চায় তারা হয় পলিটিক্যাল ফ্যামিলি থেকে আসতে হয়, অথবা আওয়ামী লীগ বিএনপি করলে এমন বেশি নিজের ব্যক্তিত্ব অনেক সময় বিসর্জন দিয়ে হচ্ছে রাজনীতিটা করতে হয়। সে জীবন, যেমন ছাত্র দলের এখনো যারা সেন্ট্রাল নেতৃত্বে আছে ধরেন তাদের বয়স প্রায় 40-এর কাছাকাছি, অ্যাটলিস্ট 35। তো একটা মানুষের ছাত্র রাজনীতি শেষ করতে যদি 40 বছর চলে যায়, তাহলে সে আর জাতীয় রাজনীতিতে কখন প্রবেশ করবে? তখন আমার কাছে যখন ডাকসু নির্বাচন প্রথম হচ্ছে রাজনীতির এই জানালাটা খুলে দেয় আর কি, তখন আমি আর কি সরাসরি ছাত্র অধিকার পরিষদের সাথে একেবারে ফুললি এঙ্গেজ, ছাত্র অধিকার পরিষদের এঙ্গেজড হই। এবং 19 সালে এঙ্গেজড হওয়ার পর থেকে এরপরে আমাদের জাকসুতে তখন মানে জাহাঙ্গীরনগর ছাত্র সংসদ নির্বাচনের একটা আলোচনা হয়েছিল, প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা হয়েছিল, আমরা কিছু কাজ করেছিলাম, আন্দোলন করেছিলাম, দুর্নীতি বিরোধী জাহাঙ্গীরনগর আন্দোলন। আমরা বেশ অনেকের সাথে, আমিও সংগঠিত করার দায়িত্বে ছিলাম, বেশ কয়েকটা আন্দোলন করেছিলাম। 2021 সালে আমি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হই। সেটা হচ্ছে কাউন্সিলের মাধ্যমে সরাসরি আর কি। তা এরপরে আর কি রাজনীতির সাথে মূলত এঙ্গেজমেন্টটা ছিল। সেখানে দায়িত্ব শেষ হওয়ার পরে গণ অধিকারের মূল দলের বিভিন্ন দায়িত্ব নেওয়ার বিষয়ে আলাপ আলোচনা চলছিল, কিন্তু আমি চিন্তা করছিলাম আমাদের 24-এর যে নির্বাচনের পূর্বে আমাদের একটা প্রত্যাশা ছিল যে এই নির্বাচনটা অ্যাটলিস্ট বিএনপি জামাত সহ যে 64 দলের একটা যুগপৎ আন্দোলন ছিল, সেটা আসলে সফল হবে। যতটা দেখলাম যে খুব বেশি রাজনৈতিকভাবে হয়নি। তখন আমি মূলত আমার অফিসিয়ালি দায়িত্ব পালনের শেষে আর গণ অধিকারের মূল দলে দায়িত্ব নিইনি, আমি আবার পেশাগত লাইফে কিছুটা ফিরে গিয়েছিলাম। এরপরে বৈষম্য বিরোধী আন্দোলন যখন শুরু হয়, তখন আসলে যেহেতু এখানের মূল নেতৃত্বের সাথে অনেক আমার খুব আগের থেকে একটা ভালো যোগাযোগ ছিল, এই আন্দোলনের বলা চলে যে আপনার মিডিয়ার কানেক্টিভিটি এবং একই সাথে আপনার হচ্ছে স্ট্র্যাটেজির জায়গায় মূলত যোগাযোগটা কাজের পিছনের কারিগর হিসেবে মূলত ভূমিকাটা রাখা হয়। তার মানে আপনি বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকেই জাতীয় রাজনীতিতে অংশগ্রহণমূলক কর্মসূচির মাধ্যমে আপনি জাতীয় রাজনীতিতে আন্দোলন সংগ্রামের সঙ্গে জড়িত হলেন। বেসিক্যালি আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে আপনি এই আন্দোলন সংগ্রামে নিজেকে জড়িয়ে ফেলেন। তো সেই সময় তো বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার ক্ষেত্রে অনেক নানা
প্রতিকূলতা থাকে, সেই প্রতিকূলতা বা সেই সময়ের দিনগুলি কথা কি আপনার মনে পড়ে, বা সেখানে কি কোনো ধরনের মানে খুব মর্মান্তিক কোনো ঘটনা আছে বলবো? মর্মান্তিক না, এখানের বিষয় যেটা হয়েছে যে ছাত্র রাজনীতি যারা করে বর্তমান আমাদের বাংলাদেশে, এখানে দুটো জিনিস ঘটনা ঘটে। সেটা হচ্ছে বাংলাদেশের সকল ছাত্র রাজনীতি, সকল ছাত্র সংগঠনের কেন্দ্রবিন্দুটা অনেকটা রাজু ভাস্কর্য কিংবা হচ্ছে টিএসসি মধুর ক্যান্টিন বরাবর। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাহিরে অন্য অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে আছে, জাহাঙ্গীরনগর বলেন, রাজশাহী, চট্টগ্রাম কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকে, এখান থেকে ছাত্র সংগঠনের মূল নেতৃত্বে উঠে আসাটা অনেক বেশি কষ্ট করতে হয় এবং এটা অনেক সময় একটা অমানবিক পরিশ্রম কিংবা মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়। কারণটা হচ্ছে যে ধরেন আপনাকে যখন আপনি দেখবেন ছাত্র দলের যদি আপনি কমিটি দেখেন, যে প্রথম 100 জনে মোটামুটি 90 জনই বলা চলে যে ঢাকা ইউনিভার্সিটির থাকে। আপনি ছাত্রলীগের ছাত্ররা থাকে, ছাত্রলীগের কমিটি ধরেন, ছাত্রলীগের কমিটির ইতিহাসে সম্ভবত শুধু একটা কমিটি জাহাঙ্গীর ঢাকা ইউনিভার্সিটির বাহিরের সভাপতি সেক্রেটারি হয়েছিলেন, জাকসুর তখন ভিপি ছিলেন এনামুল হক শামীম, আর ঢাকা কলেজের একজন ছিলেন। এই দুইজন শুধু হচ্ছে ছাত্রলীগের পুরো কমিটির দায়িত্ব একবার পেয়েছিলেন। ছাত্র দলের মনে হয় খুব তেমন আসলে ইতিহাস নেই মূল নেতৃত্বের জায়গা থেকে। তো ফলে যেটা হইতো যে জাহাঙ্গীরনগরে যখন আমি থাকতাম, ওইখানে যে সাংগঠনিক কাজ সেটাও আমাকে করতে হতো। আবার একই সাথে কেন্দ্রীয় যোগাযোগ রক্ষা কিংবা হচ্ছে ভিজিবিলিটি বলেন, প্রাসঙ্গিক যোগাযোগের জন্য আমাকে কিন্তু ক্লাস শেষ করে দুপুরের পরে কিংবা হচ্ছে অনেক সময় দুপুরে প্রোগ্রাম থাকলে ক্লাস অনেক সময় মিস দিয়ে এসে ধরেন ঢাকায় আসতে হতো। তো ঢাকায় এসে ধরেন ঢাকায় থেকে রাত 10টা 11টা শেষ করে আবার ঢাকা ইউনিভার্সিটি এসে এখান থেকে ধরেন বাসে করে ওয়েলকাম বাসে যেতাম, ধরেন ক্যাম্পাসের হলে যেতাম। তারপর দেখে ধরেন রাত যেতে 12টা 12:30 ধরেন বেজে যেত। তো ফলশ্রুতিতে এই পরিশ্রমটা এটা খুব আমার বেশ প্রেশার ছিল এই মোমেন্টটা আর কি। এরপর ছাত্র সংগঠনে আমাদের কাউন্সিল হয়েছিল, আমাদের ছাত্র অধিকার পরিষদ সময় আপনার ফুললি কাউন্সিলের মাধ্যমে কমিটি হয়েছিল। ফলে আমি সাধারণ সম্পাদকে কম্পিটিশন করেছিলাম এবং মোটামুটি 55% ভোট পেয়ে নির্বাচিত হয়েছিল। তো ওইটা একটা টার্নিং পয়েন্ট, রাজনীতির মূল কেন্দ্রবিন্দুতে চলে আসা, সিদ্ধান্ত গ্রহণের জায়গা এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে আর কি। এবং আমার সময়ের হচ্ছে আমার মনে হচ্ছে যে আমি সর্বোচ্চ সংখ্যক আমি কমিটি দিয়েছিলাম, আমাদের যে দায়িত্ব ছিল 130টা কমিটি আমি ছাত্র সংগঠনে তখন বিভিন্ন পর্যায়ে আর কি, মানে যেটা ইউনিট পদমর্যাদার আর কি, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বলেন। আমার কমিটিরই সম্ভবত প্রথম আসিফ, আমাদের যে তৎকালীন মানে সদ্য সাবেক উপদেষ্টা, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হয়েছিলেন আর কি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মানে উনি ছাত্র অধিকারের তখন আর কি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হয়েছিলেন কাউন্সিলের মাধ্যমে, তার সেক্রেটারি আহনাফ খান সাইদ ছিলেন। এরপরে পরবর্তীতে তারা রাজনৈতিক দ্বিমতের জায়গা থেকে তারা ঢাকা ইউনিভার্সিটি কমিটি আর কি তারা পদত্যাগ করছিলেন। তারপর তো তারা আলাদা গণতান্ত্রিক ছাত্র শক্তি সংগঠন আনেন, এইভাবে আর কি তাদের জায়গাটা কাজ করে। ক্যাম্পাসে যখন অন্য একটি রাজনৈতিক দল এখানে কাজ শুরু করলো, তখন প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের পক্ষ থেকে কি হল কেন্দ্রিক আপনাদের কোনো বাধা বা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে বা এরকম কোনো মুখোমুখি হয়েছেন? জাহাঙ্গীরনগরে যেটি হয়েছিল যে হলে আসলে খুব বেশি আমাকে বাধা দিতে হয় না, যেহেতু আমি ক্যাম্পাসে মূলত আন্দোলনের সাথে মানে আন্দোলন সংগ্রামের সাথে ছিলাম। আর যেহেতু আগে সাংবাদিকতা করতাম, ফলে বাধা দেওয়ার খুব বেশি চেষ্টা করতো না, কারণ সাংবাদিকতা করলে স্বাভাবিকভাবে ছাত্রলীগ যারা করে ওরা আবার এগুলো একটু ভয় পায় যে সে সাংবাদিকতা করে, বা সাধারণত যারা ডিবেট করে ক্যাম্পাসে কিংবা সাংস্কৃতিক জোট করে এদেরকে সাধারণত ছাত্রলীগ একটু কম বাধা দেওয়ার চেষ্টা করতো, ডিস্টার্ব করার চেষ্টা করতো আর কি। সাধারণ শিক্ষার্থীদেরকে ধরেন ওরা ওদের মতন করে ব্যবহার করতো, এদেরকে ব্যবহার করতো না, মানে একটা চুপচাপ থাকতো আর কি। ফলে ওইটা খুব বেশি আর কি হয়নি আর। আচ্ছা আদিব, জুলাই আন্দোলনের সময় র্যাব আপনাকে গ্রেফতার করতে গিয়েছিল, তখনকার সেই ঘটনাটি আসলে কি ছিল? জুলাই আন্দোলনের সময় যেটি হয়েছিল যে আমি তখন আসলে গণমাধ্যমে ছিলাম। আমার তখন ছাত্র অধিকার পরিষদের দায়িত্ব শেষ হওয়ার পরে আমি গণমাধ্যমে যোগদান করি। করলে যেটি হয়েছে যে 18 জুলাই মূলত আপনার হচ্ছে
যখন ইন্টারনেট একেবারে পুরো বন্ধ করে দেয়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়, জি এবং হচ্ছে আন্দোলনের মূল নেতৃত্বের অনেকেই নানা জায়গায় থেকে মূলত দায়িত্ব পালন করেছিলেন, তখন যেটা হয়েছিল যে আমার সরাসরি তখন আন্দোলনে যারা মূল দায়িত্বে ছিলেন, বিশেষ করে নাহিদ ইসলাম, আমাদের জি বর্তমান এনসিপির আহ্বায়ক, তার সাথে আর কি আমার খুব যোগাযোগটা ছিল আর কি। বিশেষ করে 19 তারিখ কিভাবে হচ্ছে আপনার হচ্ছে আন্দোলন কন্টিনিউ করা যায়, কারণ গণমাধ্যমে যেটা হয়েছিল যে প্রচার করতেছিল যে আন্দোলন স্থগিত হয়ে গেছে। বিশেষ করে আমাদের সার্জিস আলম, তার নামে মূলত টিকার যেত, আমি দেখতাম টেলিভিশনে যে আন্দোলন স্থগিত, সরকারের যেহেতু আলোচনার মাধ্যমে আর কি সমাধান হবে, এরকম মূলত আর কি। হ্যাঁ, তো ফলশ্রুতিতে তখন হচ্ছে 19 তারিখ তার সাথে আমার অনেকক্ষণ কথা হয়, অফলাইনই কথা হয়েছিল, আচ্ছা প্রায় 40 মিনিট নানা সময়। রাতে হচ্ছে আপনার সরকার জায়গা থেকে আপনি দেখেন যে ওই দিন কিন্তু আব্দুল কাদেরের মাধ্যমে কিন্তু গণমাধ্যমে 9 দফার একটা ইয়ে আসে, জি বিপরীত দিকে 8 দফারও একটা কিন্তু বার্তা গণমাধ্যমে যায়। তো নাহিদ ইসলাম কিন্তু সরাসরি কোনো দফা কেন্দ্রিক কিন্তু তিনি বার্তা মিডিয়া দেন নাই। তিনি ওভারঅল 4টা বিষয়কে গুরুত্ব দিয়ে বলেছিলেন, যে স্পেসিফিক দফা না বলে যে ক্যাম্পাসগুলো খুলে দেওয়া, হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা, তারপরে যেসব পুলিশ ইয়ারা জড়িত ছিল, বিশ্ববিদ্যালয়ের বিসি যারা ছিল তাদেরকে শোকজ করা, ইন্টারনেট চালু করা, এই দাবিগুলো মূলত সে স্পেসিফিক করেছিল। এবং সেনা মোতায়েনটা যখন হয় জি তখন মূলত তার সাথে আমার রাত 1টা 15 মিনিটের সময়, সোয়া 1টায় প্রায় 9 মিনিট কথা হয়, যে এখন তো সেনা মোতায়েন করছে, তাহলে আমাদের ভূমিকাটা আসলে কি হতে পারে আর কি। জি তখন আমরা বলেছি যে না, সেনাবাহিনীকে আমরা আহ্বান জানাতে পারি যে তারা মূলত গণতন্ত্রের পক্ষে, আন্দোলনের পক্ষে, জনগণের বিপক্ষে যেন না যায় আর কি। এই বার্তাটাও কিন্তু তখন অ্যাড করা হয়। কিন্তু এর ঠিক আধা ঘন্টা পরেই নাহিদ ইসলামকে ডিবি প্রথম তুলে নিয়ে যায়, 19 জুলাই আর কি। আচ্ছা আচ্ছা কারণ তারা দেখছিল যে অনেক নানাভাবে আরও যারা আন্দোলনের মূল জায়গাটা ছিলেন আর কি, যে তাদেরকে নানাভাবে নিয়ে যাওয়া, তাদের নাম করে গণমাধ্যমে ভুল বার্তা দেওয়া, কিন্তু তারপর দেখছি যে আন্দোলনটা আসলে স্থগিত হচ্ছে না, আন্দোলন চলতেছে কন্টিনিউসলি। এবং সেটা তখন উত্তরা, বিশেষ করে উত্তরায় সেদিন সবচেয়ে বেশি হত্যাকাণ্ড হয়, প্রায় অনেকেই হত্যাকাণ্ডের শহীদ হন সেখানে গুলির কারণে, যাত্রাবাড়িতে শহীদ হয়, মানে এই দুই জায়গায় খুব তুমুল আন্দোলন চলছিল তখন, মিরপুর সব জায়গাতে। পরে যখন দেখছে আন্দোলন স্থগিত হচ্ছে না, তখন সর্বশেষ তারা নাহিদ ইসলামকে একেবারে তুলে নিয়ে যায়। তখন নাহিদ ইসলামকে তুলে নিয়ে গেলে মূলত তার সাথে যোগাযোগের ফোনে সর্বশেষ কল লিস্টে আমার নাম পায় আর কি। নাম পেলে তখন তাকে জিজ্ঞেস করে যে সে কে, কোথায়, কি করে। নাহিদ ইসলাম অ্যাজ ইউজুয়াল বলছিলেন সাংবাদিকতা করেন, এটা আর কি। তখন মূলত আমাকে আর কি ট্র্যাক করা শুরু হয়। আচ্ছা এরপর নাহিদ ইসলামকে 2 দিন পরে ছেড়ে দেওয়া হয়, নাহিদ আসিফ সহ তাদেরকে ছেড়ে দিলে তারা গণস্বাস্থ্যে আপনার হচ্ছে চিকিৎসা নেন। তো ওই সময় আমি আবার তাদের দুজনের 2টা ভিডিও সাক্ষাৎকার নিয়েছিলাম, মানে সাক্ষাৎকার নিয়েছিলাম, ভিজুয়াল সাক্ষাৎকার নিয়েছিলাম। জি এবং ওই দিন আমাকে বলছিল যে ভাই আপনাকে কিন্তু তুলে নিয়ে যাবে আর কি। আমাকে বেশ কয়েকবার কে জিজ্ঞেস আপনাকে এই সংকেতটা দিল? নাহিদ ইসলাম নিজে বলছেন যে আচ্ছা ভাই আচ্ছা আপনি একটু সাবধানে চলাফেরা করেন, আপনাকে কিন্তু তুলে নিয়ে যেতে পারে আর কি। জি আর ওই মোমেন্টটা যেটা ছিল যে আসলে ধরেন 8ই জুলাইয়ের পরে, 18 জুলাইয়ের পরে, যে ধরেন কোন সাংবাদিকের সাথে আসলে সে যোগাযোগ রক্ষা করবে, এটাও একটা বিষয় ছিল। কারণ অনেকে তথ্য পাস করতে পারে, লোকেশন আইডেন্টিফাইড করে আটক করতে পারে। তো ফলশ্রুতিতে ওই যেহেতু আমাদের অনেক পূর্ব একসাথে আমরা প্রায় আন্দোলন সংগ্রাম করেছিলাম, পূর্ব পরিচিত হিসেবে, তখন সে ভিজুয়াল সাক্ষাৎকারটা আমাকে দিয়েছিল। তা আমি সাক্ষাৎকারটা নেওয়ার পরে আমি ঢাকা মেডিকেল গিয়েছিলাম। ঢাকা মেডিকেলে সেখানে ওই দিন কারা নির্যাতনে প্রায় 7 জন মারা যায়। এই 19 জুলাই সাধারণত কারাগারে কেউ মারা যায় না, মানে ঠিক আছে। তা আমি ওই দিন হচ্ছে 18 জুলাই 19 জুলাই কতজন ঢাকা মেডিকেল গিয়েছিল এই তথ্যগুলো নেওয়ার জন্য প্রধান পরিচালকের রুমে গিয়েছিলাম, বিভিন্ন ঢাকা মেডিকেলের ঢাকা মেডিকেলের জি, যে পরিচালক জি। পরিচালক তার রুমে গিয়েছিলাম, মানে যে কতজন মারা গেছে তারা আসলে তথ্যগুলো দিতে চাননি, নানাভাবে আর কি ধরেন ইয়ে করেছিল আর কি। তো এরপরে যেটা হলো যে আমি ঠিক সন্ধ্যার পরে একটা আন্তর্জাতিক গণমাধ্যমে চাই আর কি। তো আমার ওই ভূমিকাটা মূলত ছিল যে যেহেতু দেশের গণমাধ্যমে আন্দোলনকারীদের কোনো বার্তা আসলে দিতে পৌঁছাতো না, প্রচার করতো না, তো ফলে আমি সরাসরি আন্দোলনের মূল যে কেন্দ্রবিন্দু ছিল তখন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, তাদের সাথে যোগাযোগ করে তাদের বার্তাটা আসলে আন্তর্জাতিক গণমাধ্যমে
আমি পৌঁছাতাম। বিশেষ করে তখন আপনার সবগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে যারা দায়িত্ব পালন করছিলেন তাদের সাথে সরাসরি আমার যোগাযোগ হতো। বিশেষ করে বিবিসি, এএফপি ছিল তখন, রয়টার্স এবং হচ্ছে আপনার এবং নেত্র নিউজ। নেত্র নিউজের ওই সময় ভূমিকাটাও ছিল। তো ফলে এই গণমাধ্যমগুলোকে পৌঁছাতাম। তাই বিশেষ করে 19 জুলাই নাহিদ ইসলামকে যখন গুম করে আবার যখন সে চলে আসে, তখন একটা সাক্ষাৎকার নিয়ে আমি যখন ফিরছিলাম, তখন আমাকে মূলত গুলশানে একটা আন্তর্জাতিক গণমাধ্যমে ওই ভিডিও বার্তাটা পৌঁছানোর পরে আমাকে মূলত আটক করার চেষ্টা করে। তো ওরা যেহেতু বাইকে ছিল, আমি তখন রাস্তা পার হয়ে অপোজিটে চলে যাই। তো ওদের বাইক তো ইউটার্ন নিতে একটু দূর দিয়ে আর কি ঘুরে আসতে হয়। তখন আর কি আমাকে পরে আমি একটা রিক্সা নিলাম। রিক্সা নিয়ে পরবর্তীতে দ্রুত হচ্ছে আর একটা বাইক পেয়ে যাই। তো ওই বাইকওয়ালা আসলে খুব হেল্প করছিল। তিনি খুব রিস্ক নিয়ে, মানে ওরা যেহেতু বাইকে ছিল অনেকক্ষণ, প্রায় গুলশান থেকে বের হয়ে নতুন বাজার প্রায় যমুনার কাছাকাছি পর্যন্ত মানে বাইকে এক ধরনের সিনেমাটের মতন আর কি ধাওয়া করেছিল আর কি, দেওয়ার মতন। তো এরপরে আমার প্রতিষ্ঠান ছিল আবার যমুনা ইয়ার কাছে আর কি, যমুনা ফিউচার পার্কের পাশে। প্রতিদিনের বাংলাদেশে মূলত আমি তখন ছিলাম আর কি। তো ওখানে গিয়ে আমি হচ্ছে আমার কাজ করে পরে আমি আবার বাসায় ফিরি। বাসায় ফিরে যেটা হয় যে বাসায় তখন অলরেডি ওখানে সাদা পোশাকে পুলিশ পৌঁছে যায় এবং আপনার বাসায়? হ্যাঁ, বাসায় নিচে আরিফাবাদ আর কি, মিরপুরে। তে আমাকে বাসার যা কেয়ারটেকার ছিল ওনারা হচ্ছে আমাকে, আমি বাসার কাছাকাছি গেলেই মানে ওনারা আগে থেকে অপেক্ষা করতে থাকে যে আরিফ ভাই সাধারণত এই টাইমে আসে, তাহলে আসলে হচ্ছে ইয়ে করে। তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় ঘটে। যেহেতু আমি প্রায় সাংবাদিকতা করতাম, আবার একের সাথে রাজনীতির সাথে জড়িত ছিলাম, তো ফ্যামিলিতে আসলে সময় দিতে পারতাম না সাধারণত আর কি। তো রাতে ফিরলে সাধারণত 10টা-11টার দিকে ফিরলে আমরা ধরেন দেশে একটু পায়চারি করতাম, মানে বাহিরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতাম বা রিক্সায় একটু সময় দিতাম, তারপর বাসায় ঢুকতাম। তা আমি ওই পায়চারি করতেছিলাম বাসার আশেপাশে, তখন আমার আর কি ওই আপনার আমাদের যে কেয়ারটেকার বলে দেয় যে ভাইয়া আপনি আজকে বাসায় ঢুকেন না, আমাদের কিন্তু আপনাকে ছবি দেখিয়ে জিজ্ঞেস করছে যে উনি এখানে থাকেন কিনা আর কি। তো ওইটা আর কি মূলত তখন আমি আর ওই রাতে আর কি বাসায় থাকিনি। 22শে জুলাই তখন, এরপর থেকে বাসায় আর থাকতে পারি না। এবং ওই 22শে জুলাই থেকে টানা প্রতিদিনই অলমোস্ট 30 জুলাই পর্যন্ত পুলিশ কিন্তু পুরো প্রায় জায়গায় আপনার ছিল। যখন দেখছি যে আমি বাসায় থাকি না, তখন আমি সর্বশেষ সমন্বয়কদের সর্বশেষ যে তুলে নিয়ে যায় 5 জনকে 26শে জুলাই আপনার হচ্ছে ইয়াতে নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিস, নুসরাত এবং হচ্ছে আপনার আবু বাকের মজুমদার আর কি। ওই দিনও হচ্ছে আপনার সর্বশেষ আমার ওদের সাথে কথা হয়েছিল। তা আমি তো ফোন অফ করে রাখতাম, যেখানে থাকতাম ফোন অফ করে থাকতাম। অফিসে গেলে মূলত ফোনটা অন করতাম আর কি। তো আমার ওই অফিসে যেহেতু সর্বশেষ ফোন অন ছিল, তারা 25শে জুলাই শুক্রবার রাতে 4টা বাজে হচ্ছে আমাকে তুলে নেওয়ার জন্য আপনার হচ্ছে প্রতিদিনের বাংলাদেশের অফিসে প্রায় 40 জনের উপরে পুরো একটা র্যাবের টিম আর কি যায়। তো ওরা তো জানে না যে ওটা গণমাধ্যমের অফিস আসলে। ওরা ভাবছে যে এখানে সর্বশেষ ফোন অন ছিল, তাহলে হয়তো ধরেন মানে তারা তাকে এখানে লোকেট করার চেষ্টা করে আর কি। তো পরে হচ্ছে তারা দেখছে যে একটা ভবন মাত্র এখানে একটা আন্ডার কনস্ট্রাক্টর, ভাবছে এটা পুরো মনে আস্তানা। মানে ওইটা ভেবে তারা একেবারে মানে এক ধরনের পুরো অস্ত্র শস্ত্র সহ প্রস্তুতি নিয়ে গিয়ে দেখে নিচে দারোয়ান, ওদেরকে অস্ত্র তাক করে একে চিনো কিনা। সেই দারোয়ানের সাথে তো আমরা রিপোর্টাররা তো ধরেন বাহিরে সময় দেয়, মানে অফিসে তো আর অত বেশি দারোয়ানদের সাথে পড়ে। তো ওরা বলছে চিনি না বলার পর ওদের গায়ে হাত তুলছে, একেবারে সাথে সাথে চর মারছে দুজনকে। পরে লিফটে উঠার পরে দেখে যে এটা তো গণমাধ্যমের অফিস। তখন আমার যে ডেস্কে বসতাম আমরা, ওইখানের হার্ড ডিস্ক, তারপর যারা সিসি ক্যামেরা হার্ড ডিস্ক, এগুলো সব আর কি নষ্ট করে ফেলে দিয়ে ওরা হচ্ছে চলে যান। গণমাধ্যম জানার পরেও? হ্যাঁ, গণমাধ্যম জানার পরে ওরা অফিসে পুরো তল্লাশি। কারণ তখন তো আসলে গণমাধ্যম নাকি এটা তো ফ্যাক্ট না, আমাকে তুলে নেওয়ার জন্য। কারণ হচ্ছে আমার যে সম্পাদক ছিল তাকে বলছিল যে উনি তো হচ্ছে সমন্বয়কের সমন্বয়ক। মাস্টার সমন্বয়ক। ঠিক আছে, না মাস্টার না, মানে
সমন্বয়ক এবং সে হচ্ছে আন্দোলনকারীদের সাথে এবং একই সাথে রাজনৈতিক দলগুলোর সাথে লিয়াজু করতেছে, তারেক রহমানের সাথে সে যোগাযোগ রাখতেছে, তারপর গণ অধিকারের সাথে বা অন্য জায়গায়, অতএব তাকে আমাদের মাস্ট লাগবে আর কি। তবে আমার অফিসে তখন সম্পাদক ছিলেন শফি ভাই, তিনি তাকে বলছিল, খুব প্রেশার দিছিল তাকে তুলে নেওয়ার জন্য, মানে আমি যখন অফিসে যাব যেন এসে তুলে নিয়ে যেতে পারে। তা আমি আসলে তখন ফোনটা বন্ধ ছিল, অফিসার আমাকে তো লোকেট করতে পারে না। পরের দিন আমি আবার শুক্রবার জুমার নামাজ পড়ে টরে অফিসে যাই। অফিসে যাওয়ার পরে সবাই খুব মানে আশ্চর্য, আপনি এখনো বাহিরে আছেন, মানে তারা, আমি বলছি যে কেন, কি হয়েছে? বলছে যে না, কালকে রাতে তো অফিসে পুরো এরকম রেড দিয়ে পুরো করেছে। পরে সম্পাদক টম্পাদক সবাই আসছিল, বললো যে তুমি তোমার সেফটি নিজের মতন করে করো। তো ওই সময় আমার এক খুব কলিগ ছিল, ওর ওই ভূমিকাটা আমি খুব অ্যাড্রেস করতে চাই। আমার খুব বন্ধু ছিল, মানে কলিগ ছিল, রবিউল করে নাম। তো ওর একটা বাইক ছিল, উনি বাইকে করে আমাকে অফিস থেকে, মানে আমার ওই মুহূর্তে অফিস থেকে বের হওয়াটাও খুব মানে রিস্ক ছিল, কারণ আমি অফিসে ঢুকছি, ঢুকে ফোন অন করছি, তা ওই জায়গায় মোমেন্টে পরে উনিও বাইকে করে আমাকে প্রায় 2-3 কিলোমিটার ঢাকার পাশে বা কাছাকাছি জায়গায় পৌঁছে দেয় আর কি। এরপরে তো 26 জুলাইয়ের পর থেকে তো সমন্বয়কদেরকে 6 জন ডিবির হেফাজতে ছিল, আন্দোলন তো তখনও টানা চলছিল আর কি। অন্যান্য বাকিরা যারা বাইরে ছিল, বিশেষ করে রিফাত রশিদ, মাহিন সরকার, হান্নান মাসুদ, এরা যারা বাইরে ছিল, এরা তখন আন্দোলনের লিডগুলা দিচ্ছিল, আব্দুল কাদের সহ। তো ফলশ্রুতিতে এরপরে মূলত ফলশ্রুতিতে যেখানে যেটা হচ্ছিল যে আমাকে টোটাল 3বার গুম করার চেষ্টা করা হয়। তা আমি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর লগে যোগাযোগ করে রাখি, আমি জাতিসংঘের সাথে যোগাযোগ করেছিলাম, তারাও আমার খোঁজ নিয়েছিল, কয়েকটা এম্বাসির সাথে যোগাযোগ করেছিলাম যে এখানে গুম হওয়ার পরিস্থিতি আছে আর কি। যাই হোক, পরবর্তীতে তো আন্দোলন আপনার হচ্ছে, এরপরে আবার হচ্ছে আমরা 1 আগস্ট আমরা হচ্ছে স্বাভাবিকভাবে যোগাযোগটা চালু হতে পারে, অর্থাৎ 30শে জুলাইয়ের পরে মূলত সরকারের নেটওয়ার্ক সিস্টেমটা ভেঙে পড়ে। মানে র্যাব, পুলিশ যেভাবে সমন্বিতভাবে কাউকে তুলে নিয়ে নির্যাতন করত, 30শে জুলাইয়ের পরে 1 আগস্ট থেকে কিন্তু এই মানে কমান্ডিংটা কিন্তু আর খুব বেশি আসলে কাজ করে না। মানে 1 আগস্ট থেকেই, মানে ধরেন আন্দোলন হয়েছে, প্রচুর কিল হয়েছে, হত্যা করছে, কিন্তু ওই যে টার্গেট করে লোকেট করে যে তুলে নিয়ে আসা, এটা কিন্তু খুব বেশি তখন চাইলে সমন্বয় ডিবি হেফাজত থেকে যখন ছেড়ে দেয় তাদেরকে, বিশেষ করে 29 বা 30শে জুলাই ছেড়ে দেওয়া হয়, তখন মূলত আবার যোগাযোগ হয়েছিল যে আসলে 2রা আগস্ট অনেকবার কথা হয়েছিল। এমনকি আপনার হচ্ছে বিশেষ করে নাহিদ এবং আসিফের সাথে 2রা আগস্ট যে যোগাযোগটা হয়েছিল, তখন বিপ্লবী সরকার করার একটা আমাদের প্ল্যান হয়েছিল, আলাপ হয়েছিল। আমি কয়েকজন মোটামুটি যারা রাষ্ট্রবিজ্ঞান বা কিংবা হচ্ছে যোগাযোগ নিয়ে পড়াশোনাতে আলাপ করেছিলাম, ওই মোমেন্টে তারা বলেছিল যে যদি আপনারা মানে ওইভাবে করতে পারেন, মানে মনে হয় যে হাসিনা পুরো গণভবনে ঘেরাও দিয়ে মানে পালায়ে যেতে বাধ্য করতে পারেন, তাহলে এটা একটা বিপ্লবে রূপান্তর হবে এবং ওই মোমেন্টে যে কমান্ডিং আসবে ওইটাই ইয়াটা ছিল। তো 2রা আগস্ট আসিফের সাথে আমার অনেকক্ষণ আলাপ হয়েছিল। আমার এখনো আমাদের কনভারসেশনগুলো আছে মেসেঞ্জারে, যে কি নাম দেওয়া যায়। আমি তখন বলেছিলাম যে বিপ্লবী জাতীয় সরকার আর কি। এবং ওই নামে আমরা তখন যাদের সাথে যোগাযোগ গুরুত্বপূর্ণ ছিল নাম্বারগুলো সেভ করে রাখতাম RNG নামে। আমার ফোনে এখন RNG নামে আমার অনেক এর নাম্বার সেভ করা আছে, যে রেভলিউশনারি ন্যাশনাল গভর্নমেন্ট আর কি, এরকম যে এইভাবে। যাই হোক, এরপরে তো 3রা আগস্ট এক দফার ঘোষণা হয়, 4ই আগস্ট 5ই আগস্ট মানে টানা আন্দোলনের মাধ্যমে এটা সফল হয়। 4ই আগস্ট রাতেও যোগাযোগ হয়েছিল যে আসলে এই যে একদিন আগে নিয়ে আসা, এটা তো একদিন আগে বলতে আপনার এটা 4ই আগস্ট। আচ্ছা, 4ই আগস্ট তো প্রথম ঘোষণা ছিল যে 6ই আগস্ট হবে লং মার্চ টু ঢাকা। পরে রাতে আবার 12টার দিকে হচ্ছে এটা একদিন আগে 5ই আগস্ট নিয়ে আসা হয় আর কি মূলত। তারপর তো আপনার পরের দিন সকালবেলা 5ই আগস্ট সকালে তো পুরো পরিস্থিতি থমথমে ছিল, এমন পরিস্থিতি ছিল যে আপনার সব কিছু মানে ঢাকা ইউনিভার্সিটির পুরো এরিয়াটা
সেনাবাহিনী মোতায়েন করে দখলে নিয়ে নেয় আর কি। 12টার পরে মূলত আম, আন্দোলনকারীদের দখলে আসা শুরু করে। উত্তরা থেকে যখন একটা বড় মিছিল হচ্ছে ইয়া করে তাদের বাদা এবং জাহাঙ্গীরনগর এদিক থেকে একটা মিছিল আসে, ঢাকার এদিকে নারায়ণগঞ্জ ঢাকা চট্টগ্রাম চিটাগাং রোড দিয়ে একটা মিছিল আসলে তখন মূলত পুরো ঢাকাটা এক ধরনের ঘেরাও হয়ে যায় আর কি। তখন মূলত হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে 5ই আগস্ট দুপুর 12টার সময় আমার আসিফ সহ আমাদের একটা কথা হয়েছিল যে কোনো গণমাধ্যমে বার্তা যাচ্ছে না। আমার সাথে বলছিল ভাই আপনি 2-3টা আন্তর্জাতিক গণমাধ্যম নিয়ে আসেন। আমি বিবিসি আর রয়টার্সের সাথে কথা বলছিলাম তখন যে আমরা এখানে বিপ্লবী সরকার ঘোষণা করব, কারণ সরকার সেনা মোতায়েন করবে, সেনা মোতায়েন করে মার্শাল ল জারি করতে পারে। তাহলে আমাদের এটা বিপ্লবী সরকার পাল্টা করে একটা প্রয়োজনে সশস্ত্র প্রতিরোধের দিকে যেতে হবে, কারণ অলরেডি 2000-এর মতো মানুষ শহীদ হয়েছে। আর এই পুরো আন্দোলনে তো যেহেতু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত সরাসরি আওয়ামী লীগকে ব্যাক্ট করছে, তো ফলে এখানে সেনা মোতায়েন করে পুরো একটা মানে সশস্ত্রভাবে মানে এক ধরনের বাংলাদেশের মানুষকে জিম্মি করা একটা পায়তারা হয়তো ছিল, যার কারণে এটা পাল্টা পরিস্থিতি হিসাবে কিন্তু এক ধরনের বিপ্লবীদেরও কিন্তু আন্দোলনের একটা কিন্তু স্ট্র্যাটেজি ছিল। ফলশ্রুতিতে পরবর্তীতে তো বললো যে সেনা প্রধান কথা বলবেন গণমাধ্যমে, দুপুর 2টায় টাইম ঠিক করছিল। আমরা চেয়েছিলাম তার আগেই এনিহাউ আন্দোলনের পক্ষ থেকে জনগণের জন্য একটা বার্তা যে পৌঁছাতে হবে আর কি। যেই বার্তাটা পৌঁছানোর জন্যই মূলত আমাদের তখন চ্যানেল 24-এ আমরা ওই সময় অবস্থান নেন। না আমরা গিয়েছিলাম এটা, কারণ দুপুর 2টায় মূলত বার্তা আসে যে শেখ হাসিনা আসলে পালিয়ে গেছে এবং এটা তিনি দেশ ছাড়ছেন। তো ওই মোমেন্টে শাহবাগে মূলত মোটামুটি অনেকেই চলে আসেন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বকর মজুমদার, তারিকুল ইসলাম, তারপরে আপনার এরকম প্রায় অনেক সমন্বয়ক তখন ওই মোমেন্টে শাহবাগে ছিলেন। তখন আমরা শাহবাগ থেকে যখন নাহিদ বক্তব্য দিছিল, কিন্তু আসলে কোনো গণমাধ্যম ছিল না এবং আমরা দেখতে পেলাম যে যদি গণমাধ্যম না থাকে তাহলে বার্তাটা তো আসলে মানুষের কাছে পৌঁছাতে পারে না। তখন ঢাকা পুরো আপনার হচ্ছে সাধারণ মানুষের বিপ্লবী জনতার দখলে আর কি। গণভবন তখন দখল হয়েছে, সংসদ, মানে পুরো ঢাকা একেবারে। তো পরে আমরা ওইখান থেকে হেঁটে জনগণ প্রায় মিছিল নিয়ে, মানে এই হাঁটাটা আমার ঐতিহাসিকভাবে মনে থাকবে, বিশেষ করে দুপুর 2টার পরে শাহবাগ থেকে সংসদ ভবন পর্যন্ত আর কি। একটা রিক্সায় 4 জন ছিল ওরা, নাহিদ, আসিফ, তারিকুল এবং আবু বকর মজুমদার, এবং জনগণ হচ্ছে তাদেরকে ঠেলে নিয়ে যাচ্ছে, মানে রিক্সাটা ঠেলে নিয়ে যাচ্ছে। অনেক আপা আসছিলেন, আমার খুব মনে ছিল একজন আপা চকলেট নিয়ে আসছিলেন অনেকগুলা, যে বাবা একটা কিছু চকলেট তোমরা নাও, ঠিক আছে। তো ওই মিছিল যখন আমরা সংসদ ভবনে যাই, সংসদ ভবনে গিয়েও আমরা তেমন আসলে কোনো গণমাধ্যম পাইনি। তো ওইখানে আপনি দেখবেন 5ই আগস্ট দুপুর 3টা 3:30টায় সংসদ ভবনের জনগণের সামনে ছোট মাইকে নাহিদ ইসলামের 4 মিনিটের একটা বক্তব্য আছে এবং সেখানে সে ডিরেকশন দিয়েছিল যে এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদেরকে জাতীয় বীর হিসাবে ঘোষণা করা হবে এবং তাদেরকে এই মর্যাদাটা যুগ যুগ ধরে স্মরণ করবে। এবং বন্ধুগণ, আমাদের এই ফ্যাসিস্ট এখানে চলে গেল, আমাদের ফ্যাসিস্ট কাঠামো কিন্তু এখনও রয়ে গিয়েছে। এইটা হচ্ছে সংসদ ভবনের। এবং সেখানে দেখলাম যে কোনো গণমাধ্যম আসতেছে না। আমাদের চিন্তাটা ছিল যে দেখেন এইরকম যখন পরিস্থিতি থাকে দেশে, আসলে তখন কোনো কমান্ডিং ছিল না, ফলে যারা কমান্ডিংটা প্রথম দিবে তারাই মূলত জনগণ তাদের হবে। তো তখন আমরা চিন্তা করলাম যে কোনো কারণে যদি সেনা প্রধান কিংবা বাহিনী থেকে যদি আগে কমান্ডিংটা চলে আসে, তখন হবে যে আসলে ডিরেকশনে সেনাবাহিনী, মানে এরকম একটা পরিস্থিতি হবে। তা আমরা তখন চেষ্টা করি যে এনিহাও আমাদেরকে কোনো একটা গণমাধ্যমে গিয়ে আমাদেরকে যেতে হবে আর কি। তখন আমরা চিন্তা করছিলাম যে দেশের গণমাধ্যম গেলে তো আসলে এটা প্রচার নাও করতে পারে, প্রথমে এটা চিন্তা ছিল। তা আমরা এফপিতে যাওয়ার ট্রাই করছিলাম, কারণ বাজার তাদের যে অফিস। তখন চিন্তা করলাম যে আসলে তো এফপিতে গেলে আপনার ইনস্ট্যান্ট তো লাইভে সে তো আমাকে নেবে কি নেবে না একটা ধরেন টাইমিংয়ের একটা বিষয় থাকে। তখন আমরা চিন্তা করলাম যে তাহলে পাশে চ্যানেল 24 অফিস,
ওইখানে আমরা মূলত যাই আর কি। তো ওখানে পৌঁছালো কিন্তু তারা প্রায় 1 ঘন্টা কিন্তু সিদ্ধান্ত নিতে কিন্তু দেরি করছিল আচ্ছা আচ্ছা। যে লাইভে ঢুকবে কিনা। কারণ আপনারা আমরা নিজেরাই গিয়েছিলেন নিজ উদ্যোগে আপনারা? হ্যাঁ, আমরা নিজে উদ্যোগে গিয়েছিলাম আর কি, আমাদের সাথে কোনো ধরনের পরে ওখানে গিয়ে আপনারা না, উপস্থাপন আমরা করলেন? ওখানে গিয়েছিলাম মানে আমি যেহেতু আগে ওই প্রতিষ্ঠানে ছিলাম, আচ্ছা আচ্ছা। পেশাগতভাবে আমি মানে ওখানে চাকরি করেছিলাম, তো যেহেতু কলিগদের সাথে এটা পরিচিত, তো আমার একটা আত্মবিশ্বাস ছিল যে অন্তত এখানে যারা দায়িত্বে আছেন তারা হয়তো আমাদেরকে লাইভ করার সুযোগটা দিতে পারেন আর কি। এটা একটা চিন্তা ছিল আর কি, মানে জাতির সামনে হাজির হওয়া বিপ্লবীদেরকে নিয়ে। তা আমরা পৌঁছানোর পরে প্রথম 1 ঘন্টা চ্যানেল 24 কর্তৃপক্ষ তেমন রাজি হচ্ছিলেন না। ওখানের অলরেডি ইতিমধ্যে আপনার ইয়াতে বার্তা চলে গেছে ক্যান্টনমেন্ট থেকে বিভিন্ন জায়গায়, যেখানে অলরেডি আর তারা আসছে এবং গণমাধ্যমে লাইভে তারা যেতে চাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো প্রেশার দিচ্ছিল, তখন তালাত ভাই দায়িত্বে ছিলেন চ্যানেল 24-এর, যে তাদেরকে যেন কোনোভাবে লাইভে নেওয়া না হয়। পরে আমরা এটা এক ধরনের বার্গেনিং চলতেছিল যে খুব বেশি কড়া কথা যেন না বলা হয়, যেহেতু এটা একটা মানে তারাও ভয়ে ছিল যে কি হয় না হয় এরকম পরিস্থিতি। যাই হোক, অনেক পরিস্থিতি তখন হচ্ছে সর্বশেষ লাইভে। তা আমরা বলি যে না, আমরা আসলে এখানে কোনো কিছুই বলবো না, আমরা জাস্ট একটা আমাদের পরবর্তী সংবাদ সম্মেলনের টাইমটা ঘোষণা দিব, যে আমরা রাত 8টায় কারওয়ান বাজার সার্ক ফোয়ারাতে সংবাদ সম্মেলন করব বিপ্লবী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। এই বার্তাটা জাস্ট হচ্ছে আমরা দিতে চাই। তখন সম্ভবত সন্ধ্যা 5:30টার দিকে সম্ভবত চ্যানেল 24-এ লাইভ আসে। যদিও এই চ্যানেল 24-এ যাওয়া নিয়ে অনেকের অনেক বক্তব্য আছে। চ্যানেল 24-এর মালিক তারাও এটার ফ্যাসিলিটিস নিয়েছেন অনেক, মানে যেহেতু আসছে অনেকে ধরে নিচ্ছে তারা আন্দোলনকারীদের সাথে একটা সুসম্পর্ক আছে, নানাভাবে আর কি ট্যাগিং করে। যদিও চ্যানেল 24-এর যে মালিক একে আজাদ ভাই, তার সাথে আমার কখনো পার্সোনালি কথা হয় না, এখন পর্যন্ত স্টিল নাও কখনো কথা হয় নাই। আচ্ছা আচ্ছা। কারণ এটা আমি নিজের থেকে বললাম এই কারণে যে অনেকে মনে করে যেহেতু ওখানে আমরা গিয়েছি, যেহেতু ওখানে চ্যানেল 24-এ আমি জবের সূত্রে ছিলাম, এটা ধরেন চাকরির এন্ট্রির সময়, আচ্ছা। ফলে সে এমডির জায়গা থেকে তার সাথে আমার কখনোই কথা হয়নি, আচ্ছা, যে তার ওখানে জায়গার থেকে। তো সেই জায়গা থেকে আর কি পরবর্তীতে তো রাতে আমরা সংবাদ সম্মেলনটা কারওয়ান বাজার করতে চেয়েছিলাম, কিন্তু বাহিরে এত বেশি পরিস্থিতি জটিল ছিল, এবং যেহেতু অন্য গণমাধ্যম শুনছে যে চ্যানেল 24-এ আছে, সব মিডিয়া হচ্ছে আপনার ওখানে চলে আসে। এটা আপনাদের যখন প্রেস ব্রিফিং এর কথা বলেছেন, ওই যে রাত 8টায় ওই সময় নাকি ওই চ্যানেল 24 এর বাইরে সবাই অপেক্ষা করছে? না, মানে আমরা যখন লাইভে আসি, লাইভে আসার পরে তো অলরেডি লাইভ চলছে, সব মিডিয়া চলে আসে। আচ্ছা আচ্ছা। দ্বিতীয়ত আমাদের টাইমটা রাতে ঘোষণা দিয়েছিলাম যে 8টায় আমরা বাহিরে প্রেস কনফারেন্স করব, কিন্তু বাহিরের পরিস্থিতি এত মানে নিয়ন্ত্রণহীন ছিল যে বাহিরে নিরাপত্তা কিভাবে কি হবে, তখন ওইখানের ওই ভবনেরই একটা ফ্লোরে আমরা সংবাদ সম্মেলনটা করি রাত 8টায়, যেখানে মূলত নাহিদ ইসলাম জাতির কাছে বলেন যে আমরা 3টা স্টেক হোল্ডার, নেতৃত্ব দানকারী ছাত্র নেতৃত্ব, সকল রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সিভিল সোসাইটির অংশীজনদেরকে নিয়ে একটা জাতীয় সরকারের রূপরেখা আমরা দিব, এটা তিনি ঘোষণা দেন। আর আপনার ওই মোমেন্টে আর কি আর্মির পক্ষ থেকেও রাতে একটা সংবাদ সম্মেলন করে তারা বলেছিল যে আপনার একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। তে আপনি 6ই আগস্টের যদি বাংলাদেশের সকল গণমাধ্যমের হেডলাইনটা যদি অ্যানালাইসিস করেন, তাহলে এখানে 2টা বার্তা পাওয়া যায়। সেটা হচ্ছে যে কিছু গণমাধ্যম হচ্ছে সেনাপ্রধানকে ফোকাস করে মূল হেডলাইনটা করেছিল যে অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে সেনাপ্রধান। আচ্ছা। আর অনেক গণমাধ্যম হচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীদের ছবিটা মেইন ফোকাস করে বার্তাটা দেয় যে গণ অভ্যুত্থানে হাসিনার পতন, আগামী 24 ঘন্টার ভিতরে জাতীয় সরকারের রূপরেখা দিবেন। এবং সেখানে কিন্তু আন্দোলনকারীদের পক্ষে বলা হয় যে কোনোভাবে আর্মি ব্যাকড কোনো সরকার কিংবা হচ্ছে এটা কিন্তু হচ্ছে মেনে নেওয়া হবে না। তো এইটা মূলত ছিল। তো আমার মূলত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রোলটা পালন করার সুযোগ হয়েছিল 5ই আগস্ট, 6 এবং 7 এই সময়টাতে, এবং বিশেষ 19 জুলাই যখন একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। মানে আমি যেহেতু একই সাথে গণমাধ্যমে কাজের অভিজ্ঞতা, নেটওয়ার্কিং,
আবার একই সাথে আমি সরাসরি একটা ছাত্র সংগঠনের সেক্রেটারি ছিলাম। জি। তার ফলে মাঠের অভিজ্ঞতা এবং গণমাধ্যমের অভিজ্ঞতা মানে দুটো জায়গার অভিজ্ঞতাটা সমন্বয় একসাথে সমন্বয়টা খুব সমন্বয়টা হয়েছে। ভালোভাবে আর কি পিছন থেকে কাজে সুবিধা হয়েছে। আদিব, আমরা এর পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। সেই জাতীয় সংসদ নির্বাচনে আপনি ঢাকা 18 আসন থেকে সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তো সেই নির্বাচনে আপনার ব্যক্তিগত মূল্যায়নটা কি? আমাদের এখানে যেটি মূল্যায়নটা হয়েছে যে আমাদের সাধারণ মানুষ বিশেষ করে 11 দলীয় জোটের পক্ষে তারা প্রচণ্ড সাড়া দিয়েছিলেন এবং আমি ওখানে কিন্তু খুব আগে থেকে আমার ঢাকা 18 আসনে কাজ করা হয়নি। দলের সিদ্ধান্তে 11 দলীয় জোটের সিদ্ধান্তে মূলত আমি ঢাকা 18তে নির্বাচনের সিদ্ধান্ত হয় এবং আমি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করি এবং এই অল্প সময়ের ভিতরে 1 মাসের ভিতরে প্রায় 1.25 লাখের মতন মানুষ কিন্তু আমাকে ভোট দিয়েছেন। অনেকে চিনে দিয়েছেন, অনেকে না চিনেও কিন্তু আমার প্রতীক, দল কিংবা হচ্ছে নতুন কিছু চায়, নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা। গণ অভ্যুত্থানের ফলে পুরনো যে আমাদের শাসনতান্ত্রিক কাঠামো, সেই কাঠামোর বাহিরে মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠা ফিরে পাওয়ার জন্য একটা আকাঙ্ক্ষা প্রকাশ করেন। সেখানে নির্বাচনের চলার সময় যেটা হয়েছিল যে সারাদিন ভোট গ্রহণে ভোট কেন্দ্রগুলো অনেকটা বিএনপির প্রভাবিত ছিল। বিশেষ করে আমার প্রতিপক্ষ যে ছিল জাহাঙ্গীর ভাই, তার যারা এজেন্ট ছিলেন তারা কিন্তু সরাসরি বিএনপির প্রতীক সহ কিন্তু এজেন্ট ছিলেন। অথচ নির্বাচনের নিয়ম ছিল কিন্তু মানে দলীয় প্রতীকের আইডি কার্ড পরে আপনি কিন্তু এজেন্টের দায়িত্ব পালন করতে পারবেন না। বাহিরে এত বেশি বাহিরের লোক তারা জড়ো করেছিল, জড়ো করে ভোটারদেরকে এক ধরনের প্রভাবিত করা। এবং আরেকটা বিষয় যেটা ঘুরছিল সেটি হচ্ছে যে আপনার রাত 2টো পর্যন্ত যমুনা টেলিভিশনে কিন্তু লাইভ চলছিল ভোটের সংখ্যা নিয়ে। সেখানে ধরেন আমাকে লাইভ চলছিল আমার 1,44,000, আমার জাহাঙ্গীর ভাইয়ের 1,51,000, এরকম কিন্তু লাইভ চলতেছিল। এরপরে রাত 2 ঘন্টা পরে রাত 4টায় রেজাল্ট দিল যে উনি 1,44,000, আমি 1,12,000 ভোট আর কি। তার ফলে এগুলা বেশ কিছু সন্দেহ তৈরি করে এবং একটা কেন্দ্রে প্রথম ছিল 242 জাহাঙ্গীর ভাইয়ের ভোট সংখ্যা, পরবর্তীতে সেটা কাটাকাটি করে 542, এটা কিন্তু ভাইরালও হয়েছিল ওই দিন আপনি দেখবেন। ফলে এরকম কিছু কিছু ইনসিডেন্ট ছিল। আপনার খিলক্ষেতের বেশ কয়েকটি 43 নং 48 নং ওয়ার্ডের এখানে আমাদের যারা এজেন্ট ছিল তাদেরকে প্রবেশ করতে দেয় না, লাইনে বাধা দিয়েছিল। তো এরকম বেশ কিছু ছিল। তো আমাদের যেটা ধারণা যে অ্যাটলিস্ট 20,000 ভোট গণনার মধ্যে কারসাজি হয়েছে এবং এটা প্রভাবিত করে মূলত এই জায়গাটা তারা কিছুটা রেজাল্ট প্রভাবিত করেছে। আদিব, গণভোট এবং জুলাই সনদের যে বর্তমান প্রেক্ষাপট তৈরি হয়েছে, যে অবস্থাটা এখন আছে, সংসদের কথা আপনি জানেন। তো এই সময় এই পরিস্থিতিতে এনসিপির ভাবনাটা কি, এবং জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে হয় তাহলে এনসিপির ভবিষ্যতে আর কি পরিকল্পনা নিয়েছে বা কি পরিকল্পনা আছে? দেখেন, গণ অভ্যুত্থানের পরে আমরা একটা আমূল পরিবর্তন চেয়েছিলাম। আমরা সেই জায়গার থেকে বলেছিলাম আমাদের 2টা জায়গায় খুব মৌলিক পরিবর্তন আনতে হবে। একটা হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, আরেকটা হচ্ছে আমাদের 54 বছর ধরে যে শাসনতান্ত্রিক কাঠামো চলছিল সেটা। সেই কাঠামো পরিবর্তনের জায়গায় আমরা বলেছিলাম যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান, আর রাজনৈতিক সংস্কৃতি যেটা পরিবর্তন এটা আসলে চর্চার মাধ্যমে। ধরেন চর্চা, বিএনপিকে এই রাজনৈতিক চর্চাটা করতে হবে, জামাতকে করতে হবে, এনসিপি সবাইকে নিয়েই মূলত চর্চাটা করা একটা সংস্কৃতি। তো এইটা সময় সাপেক্ষ। কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদের সামনে যে সুযোগটা এসেছিল যে আপনার মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদটা প্রণয়ন করা, সেখানে বিএনপি সহ অনেক দলগুলো অনেক গড়িমসি করছে। সর্বশেষ মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ সবাই স্বাক্ষর করলো এবং সেটির জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দেওয়া হলো। সে আদেশের ভিত্তিতে একটি জাতীয় নির্বাচন এবং একই সাথে গণভোট অনুষ্ঠিত হয়েছে। সেই গণভোটে আপনারা দেখেছেন যে বাংলাদেশের প্রায় 69 থেকে 70% মানুষ গণভোটে হ্যাঁয়ের পক্ষে রায় দিয়েছে। এখন যখন নির্বাচন হয়ে গিয়েছে, এখন এসে বিএনপি হচ্ছে সেই জায়গাটার থেকে আপনার প্রতারণামূলক অবস্থান নিয়েছে জাতির সাথে। তারা জাতীয় নির্বাচনের আগে তাদের দলের এখন মানে প্রধান এবং বর্তমান সংসদের প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে বিএনপি গণভোটের হ্যাঁয়ের পক্ষে। তাহলে আপনি একই সাথে হ্যাঁয়ের পক্ষে, আবার একই সাথে যখন নির্বাচন হয়ে গেছে তখন আপনি সেই গণভোটের পদ্ধতি নিয়ে
গণভোটের রায় নিয়ে হচ্ছে আপনি প্রশ্ন তুলছেন এবং পুরোপুরি রায়টাকে আপনারা অমান্য করছেন। এবং আমরা দেখলাম যে বর্তমান সংসদের স্পিকার তিনি যে বক্তব্যটা দিয়েছেন এটি আসলে রাজনীতিবিদের জায়গা থেকে আসলে খুবই প্রতারণামূলক বক্তব্য। বলেছেন যে আমরা যদি জাতীয় নির্বাচনের আগে গণভোটে রাজি না হতাম তাহলে জাতীয় নির্বাচন হতো না। তার মানে তারা গণভোটে হ্যাঁ হয়েছে এই কারণে যে জনগণকে প্রতারিত করার জন্য। অর্থাৎ বিএনপি যদি জাতীয় নির্বাচনের আগেই ন্যায়ের পক্ষে অবস্থান নিত তাহলে বিএনপি কিন্তু সরকার গঠন করতে পারতো না। কারণ 70% মানুষ কিন্তু গণভোটের হ্যাঁয়ের পক্ষে, পরিবর্তনের পক্ষে, সংস্কারের পক্ষে ছিল, নতুন বাংলাদেশের পক্ষে ছিল। বিএনপি নির্বাচনের পূর্বে তাদের প্রধান গণভোটে হ্যাঁয়ের পক্ষে ক্যাম্পেইন করলেন, বললেন যে আমরাও সংস্কার করব আমরা ক্ষমতায় গেলে। কিন্তু ঠিক জাতীয় নির্বাচনের পরেই তাদের স্থায়ী কমিটির বিশেষ আমির খসরু ভাই তিনি বললেন যে হচ্ছে তাকে ভাই বলছি কারণ এর আগে 5-6 বছর রাজনৈতিক সংগ্রামে আমরা একসাথে খুব বিরোধী দলের রাজনীতি করতে হয়েছিল, যে বললেন যে গণভোটের আবার কি জিনিস গণভোট। মেজর হাফিজ বর্তমান স্পিকার তিনিও এই মন্তব্য করছিলেন। ফলে বিএনপির স্থায়ী কমিটির মধ্যেই মূলত গণভোট নিয়ে এক ধরনের নেতিবাচক ধারণা, এটাকে এক ধরনের ব্যঙ্গ বিদ্রুপ্ত করা। ফলে আমরা যেই সুযোগটা জাতীয়ভাবে এসেছিল যে একটা বাংলাদেশের শাসনতান্ত্রিক ব্যবস্থার একটা মৌলিক পরিবর্তন, সেই পরিবর্তনটা বিএনপির বড় আকারে বাধা হলো এবং তারা সেটা করলো না। এখন আমাদের যেটা সামনে যেটি হবে যে গণভোটের পক্ষে যে রায় দিচ্ছে সেটার জন্য যেহেতু এই সংসদে আমাদের 6 জন সংসদ সদস্য আছে এবং আমাদের বিরোধী দলের পুরো জোটের জায়গা থেকে প্রায় 77 জন আছেন, তারা সংসদে এটি নিয়ে বিতর্ক করছেন, পক্ষে যুক্তি উপস্থাপন করছেন। যদিও তাদের একক যেহেতু সংখ্যাগরিষ্ঠতা তার কারণে তারা এটা অগ্রাহ্য করে যাচ্ছেন। ফলে আমরা বলছি এটা দুইভাবে হবে, সংসদে এবং রাজপথে আমাদের এই রাজনৈতিক লড়াইটা চলবে। সামনে অতি দ্রুত সম্ভবত মিটিং আছে 11 দলের, সে মিটিংয়ে তারা সিদ্ধান্ত নেবে এই বিষয়ে তারা রাজনৈতিকভাবে কি কর্মসূচি ঘোষণা করবে। মানে জুলাই সনদটা বাস্তবায়নের ব্যাপারে যে বাস্তবায়নের বিষয়ে 11 দলীয় এটা। বিরোধী দল আলোচনার মাধ্যমে রাজনৈতিক কর্মসূচি সিদ্ধান্ত গ্রহণ করবে। আচ্ছা, একটা বিষয়, বিএনপি বলছে যে সংবিধান সংশোধনের মাধ্যমে এই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। তো এই ক্ষেত্রে এভাবে যদি বাস্তবায়ন হয় তাহলে অসুবিধাটা কোথায়? এখানে অবশ্যই অসুবিধা আছে। দেখেন এই সংবিধানের যে বেসিক স্ট্রাকচার বর্তমানে যেটা আছে, এই স্ট্রাকচারে মানে এই জুলাই সনদে প্রায় 19টি মৌলিক সংস্কারের কথা বলেছিলেন, যেই মৌলিক সংস্কারগুলো সংবিধানের বেসিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক। অর্থাৎ আপনি ধরেন আমি যদি সাধারণ মানুষের জন্য বোঝানোর জন্য যদি বলি, ধরেন এই যে টেবিলটা গোলাকার, এখন গোলাকার টেবিলে আমার ধরেন প্রয়োজন হচ্ছে ধরেন বর্গাকার, আমি তো এটাকে বর্গাকার করতে পারবো না, কারণ এটার স্ট্রাকচারটা এটাকে কি করতে পারে না, আপনার হচ্ছে সাপোর্ট করবে না। ফলে আমাদেরকে যেটা করতে হয়েছে যে যেমন আপনি ধরেন উচ্চকক্ষ করবেন, আপনার এক কক্ষ সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট উচ্চকক্ষ হচ্ছে আনুপাতিক হারে হবে। প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি দলের প্রধান থাকতে পারবেন না, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য। আর সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের ক্ষেত্রে হচ্ছে একটা বডির মাধ্যমে হচ্ছে নিয়োগ করা, দুদক ইসি থেকে শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়োগ। এই যে বেসিক যে পরিবর্তনগুলা, সেই পরিবর্তনগুলা করতে হলে আপনাকে সেটা সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমেই মূলত করে সেটাকে আপনার বৈধ করতে হবে। আর যদি সেটি না করে ধরেন আপনি যা সংশোধনী করে, তাহলে আপনি জিয়াউর রহমান অনেকগুলো সংশোধনী করছে ক্ষমতায় এসে আপনার ৭৬ থেকে ৮১-র ভিতরে, সেই সংশোধনী আবার যখন আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগ তাদের মতন করে সংবিধান করছে, এরশাদ তার মতন করে সংবিধান করছে। অর্থাৎ যখন যে সংখ্যাগরিষ্ঠতা পায় পুরো সংবিধানটাকে, সংবিধানের মূলনীতি থেকে শুরু করে আপনার হচ্ছে দলীয় যে মূলনীতি সেটা জাতির সামনে সাংবিধানিকভাবে চাপায়া দেয়। যেমন বিএনপি আসলে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান আপনার জায়গা বলেন, এখন যে তারা এইটা বলছেন সাংবিধানিকভাবে কিন্তু তারা কিন্তু সেটা বলতে পারেন না। ফলে সংবিধান যে তাকে বারবার সংবিধানের দোহাই দেওয়া, সংবিধানকে হচ্ছে বড় করে, যেমন আপনি বিষয়টা কীরকম হলো যে ধরেন আপনি প্রথমে সংবিধান থেকে এই জিনিসটা বাদ দিলেন, তত্ত্বাবধায়ক সরকার তো সংবিধানে ছিল। মানে এটা বাংলাদেশের জাতীয়ভাবে আমাদের জন্য খুবই দুঃখজনক পরিস্থিতি যে একই জিনিস সরকারে থাকলে বিরোধিতা করে, বিরোধী দলে গেলে পক্ষে নেয়।
তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিএনপি জামাত থেকে শুরু করে সবাই আন্দোলন করলো। বিএনপি যখন আবার দেখেছে গভর্নমেন্টে যায়, তখন তারা সেই তত্ত্বাবধায়ক সরকার মানতে চায় না 91 সালে। আওয়ামী লীগ হচ্ছে সেটা আন্দোলন করে আনছে। সেই আওয়ামী লীগই আবার 2011 সালে এসে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছে। বাতিল করে এরপরে বক্তব্য দিচ্ছে যে সংবিধানের বাইরে যাব না। সংবিধান তো বাইবেল না, কোরআন না। মানে আপনি নিয়ম করছেন, যে নিয়মের মাধ্যমে আপনি বিরোধী দলকে দমন নিপীড়ন করতে পারেন, এইরকম একটা পরিস্থিতির মাধ্যমে। এখন যেটা হচ্ছে যে আপনার ধরেন সেই পুরনো পদ্ধতিতেই যদি ধরেন আজকে চিন্তা করে যে বিএনপি যা সংশোধনী করবে, তাহলে এটা তো আদালতে এটা আপনার হচ্ছে চ্যালেঞ্জ হবে, এবং সেই চ্যালেঞ্জে এটা টিকবে না। মানে এই পরিবর্তনটা, মৌলিক যে আমরা পরিবর্তনটা চাচ্ছি, সেটা আসলে সম্ভব না। আদিব, আরেকটা বিষয় সেটি হলো যে সম্প্রতি জাতীয় সংসদে আন্দালিব রহমান পার্থ এনসিপিকে উদ্দেশ্য করে বলেছে, আপনারা জেনজিকে রিপ্রেজেন্ট করেন, জামাত জেনারেশন হয়েন না। এ বিষয়ে আপনার মন্তব্য বা এনসিপির মন্তব্যটা কি? দেখেন, এখানের খুব যিনি আমাদের সংসদ মাননীয় আন্দালিব রহমান পার্থ ভাই, তিনি মন্তব্য করছেন আর কি। আপনি পার্থ ভাই যখন 2007 সালে আপনার হচ্ছে তিনি প্রথম 7-8-এর নির্বাচনে তিনি যখন সংসদ সদস্য হলেন, বক্তব্য দিতেন, তখন এক ধরনের আমাদের কিন্তু আইডল ছিলেন তরুণদের। খুব স্মার্টলি কথা বলতেন, মানে জায়গার থেকে। আপনি যদি পার্থ ভাই যে বক্তব্যটা দিয়েছে, সেটা আমাদের কাছে খুব বেশি গ্রহণযোগ্য না। কারণটা হচ্ছে, পার্থবার যদি রাজনৈতিক চরিত্রটাকে আমি যদি বিশ্লেষণ করি, যদিও ব্যক্তি চরিত্র বিশ্লেষণ করাটা আসলে খুব বেশি আসলে সময়ও দেওয়া যায় না, সেটা হচ্ছে যে পার্থবার কিন্তু একটা রাজনৈতিক দল আছে, তার যে জাতীয় পার্টি, যে তার যে দল আছে, সেই দলের জায়গা থেকে যে কোনো মানুষ একটা রাজনৈতিক দল করে কেন, একটা মানুষ রাজনৈতিক দল করে তার ওই দলের মূলনীতি, দলের আদর্শ মানুষের কাছে বার্তা পৌঁছানো, যাতে নতুন একটা রাজনীতি করতে চায়। ফলে পার্থবাই তো তার নিজের দলের যে মূলনীতি, দলকে প্রতিষ্ঠিত করা, সারা বাংলাদেশে সংগঠিত করা, শিক্ষার্থীদের মাঝে দলের প্রসার করা, সেই জিনিসটা কিন্তু তিনি করেন নাই। বরঞ্চ জাস্ট একটা দল খুলছেন এক যে অপরচুনিস্ট হিসেবে, হয় বিএনপির সাথে। এখন যদি পার্থবাইয়ের জামাতের সাথে ভালো একটা বোঝাপড়া হইতো, তাহলে হয়তো উনি জামাত থেকেও হয়তো নির্বাচন করতে পারতেন, ঠিক আছে। তো ফলশ্রুতিতে যার পুরো রাজনৈতিক কেরিয়ারটাই হচ্ছে বাবার লিগাছি ধরে রাজনীতির হচ্ছে একটা মঞ্চে এসে একটা দল করে, দলের মাধ্যমে হচ্ছে জাস্ট হচ্ছে মানে তার নিজের দলের আদর্শটাই কিন্তু অনেকটা বিলীন করে দিয়েছেন, দলকে প্রতিষ্ঠিত করেন নাই। ফলে তিনি যখন আরেকটা দলকে আপনি হচ্ছে বার্তা দেন, বরঞ্চ তার চেয়ে আপনি হচ্ছে এনসিপি অলরেডি তার জায়গায় এস্টাবলিশড। ফলশ্রুতিতে রাজনৈতিক বিরোধিতার জায়গার থেকে তিনি মূলত এই ধরনের কথাগুলো বলেন। একই জামাতের সাথে তারা দীর্ঘদিন 22 বছর ধরে তারা একই জোটে ছিলেন, মানে তাদেরটা তো ঘোষিত জোট ছিল একেবারে, বিএনপি জামাত সহ তারা 20 দলীয় একটা জোট ছিল। সেই জায়গার থেকে এখন কেন বলছি, শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার জায়গার থেকে, যে জামাতের সাথে এনসিপিকে মিলিয়ে হচ্ছে একটা ট্যাগ করা। বরঞ্চ তার দলের সেকেন্ড ম্যানকে আপনি বলতে পারবেন না, তার দলের আন্তর্জাতিক সম্পাদককে আপনি বলতে পারবেন না জায়গার থেকে। কিন্তু আপনি যদি এনসিপির দিকে তাকান, বরং এনসিপি বাংলাদেশের রাজনীতিতে অলরেডি একটা বিকল্প সংস্কৃতি ইস্টাবলিশ করছে। জাস্ট এখানে 30 সেকেন্ড আরো অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এনসিপিতে আপনি কোনো একক নেতৃত্ব বলতে পারবেন না, ওয়ান ম্যান আর্মি বলতে এনসিপিতে কেউ নেই। এখানে আপনি অনেকগুলো লিডারশিপ যারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। ফলে যারা একক নেতৃত্ব, ওয়ান ম্যান আর্মি দল হয়ে আরেকটা প্রতিষ্ঠিত দলকে যখন পরামর্শ দেন, তখন তার নিজের আগে সেই চর্চাটা করা উচিত। তাহলে নানা চাপের মুখে জামাতের সঙ্গে যে এনসিপির জোটবদ্ধতা আছে, এই জোট কি ভেঙে যাচ্ছে বা ভাঙতে চলেছে, নাকি জোট রক্ষা হবে? না, দেখেন, এখানে কোনো চাপের কারণে জোট হয়নি। এনসিপি জাতীয় নির্বাচনের আগে খুব স্পষ্ট করে বলেছিল যে 4টি পয়েন্টের মধ্যে এই জোট হয়েছিল। প্রথমত হয়েছে যে চলমান বিচার সংস্কার এবং আধিপত্যবাদ বিরোধী অবস্থান, এবং আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা দুর্নীতি বিরোধী অবস্থানের জায়গা থেকে মূলত এই 11 দলের মিলে নির্বাচনের পূর্বে কিন্তু জোট করেছিল। অর্থাৎ আমরা যে উদ্দেশ্যে জোটটা করেছি, সেটা নির্বাচনের আরো বেশি প্রাসঙ্গিকতা প্রকাশ পেয়েছে। কারণ নির্বাচনের পূর্বে বিএনপি জনগণকে
ধোঁকা দেওয়ার জন্য তারা যেই কথা যেই কাজে রাজি হয়েছিল, নির্বাচনের পরে আমরা দেখলাম সেই ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। ফলশ্রুতিতে আমাদের এই জোটটা কিন্তু কোনো রাজনৈতিক চাপে না, জাতির প্রয়োজনে, সংস্কারের প্রয়োজনে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার জন্য যে মানুষ শহীদ হলো, 1,500 অধিক মানুষ নতুন বাংলাদেশ চেয়েছে, যেখানে আপনার হচ্ছে সুশাসন থাকবে, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হবে, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে, একটি সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হবে, সেই জায়গা থেকে মূলত এই 11 দলীয় জোট করা হয়েছিল। আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রমের অনুমতি দেওয়া হলো, তখন এনসিপি কি আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টির সঙ্গেও জোট গঠন করবে বা গঠন করার সম্ভাবনা আছে? আওয়ামী লীগের তো এখন এই মুহূর্তে কোনো রাজনৈতিক এবং নৈতিক অস্তিত্ব নেই। ফলশ্রুতিতে একটা নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের সাথে জোট হওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের রাজনীতিতে নিয়ে আওয়ামী লীগ নিয়ে একটা আমাদের এখানকার অনেকে ভুল ন্যারেটিভ দেন। আমাদের খুব স্পষ্টভাবে বুঝতে হবে যে আওয়ামী লীগের স্বাধীনতার পরবর্তী সময়, স্বাধীনতার আগের চ্যাপ্টারটা আপনি ভিন্ন রকম ছিল, তারা দেশের জন্য স্বাধীনতা আন্দোলনের জন্য উদ্বুদ্ধ করেছে। কিন্তু স্বাধীনতা পরবর্তীতে আওয়ামী লীগ বাংলাদেশে যতবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সুযোগ পেয়েছে ততবার তারা গণহত্যা করেছে। আপনি 72 থেকে 75 সময় দেখেন, বিরোধী দলের 30,000-এর অধিক জাসদ বিরোধী দলের নেতাকর্মীদেরকে হত্যা করেছে। নির্বাচনকে 72-এর নির্বাচন একতরফা নির্বাচন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ব্রাশ ফায়ার করে হত্যা করেছে। ফলে এগুলো কিন্তু আওয়ামী লীগের চরিত্র। তারা আবার 97-96-তে যখন 1 সাল পর্যন্ত আসলেন, তখন সেই জায়গার থেকে কিন্তু আবার হচ্ছে তারা এক ধরনের বিরোধী দল দমন নিপীড়ন করেছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এরকম একটা সন্ত্রাসবাদী সংগঠন, আওয়ামী লীগ সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে, স্বাধীনতা বিরোধী হিসাবে, দেশ বিরোধী হিসাবে, প্রতিবেশী রাষ্ট্রের তাবেদার হিসাবে বাংলাদেশে তাদের রাজনীতি করার রাজনৈতিক এবং একই সাথে গণহত্যাকারী দল হিসাবে নৈতিক অধিকারটা নেই। কারণ আপনি যদি 8 সাল থেকে 24 সাল পর্যন্ত আওয়ামী লীগের ভূমিকাটা দেখেন, 8 সালের নির্বাচন কিভাবে হয়েছে, সরাসরি ভারতের হস্তক্ষেপে পরিকল্পনায় 2008-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনের আওয়ামী লীগের একক সংখ্যাগরিষ্ঠতা দিয়ে নির্বাচনের 1 মাসের ভিতরে আমাদের পুরা যে দক্ষ সেনাবাহিনী, চৌকস সেনাবাহিনী ছিল, সেই সেনাবাহিনী 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করছে। অর্থাৎ পুরো বাংলাদেশ রাষ্ট্রকে ভারতের অঙ্গরাজ্য সিকিমে পরিণত করার জন্য একটা যে নীল নকশা ছিল, ফলে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের দিল্লির এজেন্ডা বাস্তবায়ন, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন। ফলে এই সন্ত্রাসবাদী সংগঠনের নিষেধাজ্ঞা উঠানো তো পরের কথা, মানে রাজনৈতিকভাবে তাদের প্রাসঙ্গিক হওয়ার তো পরের কথা, উঠানোর সুযোগ নেই। আর যে গণধিকৃত দল কখনো প্রাসঙ্গিক হতে পারে না। আপনি 75-এর হিসাব আলাদা, অনেকে বলে যে 75-এ সপরিবারে, 75-এ শেখ মুজিব এখানে সপরিবারে মারা গিয়েছেন, যার ফলে মানুষের একটা সিম্প্যাথি ছিল যে শেখ মুজিব মারা গেছে, ছোট শিশু রাসেল মারা গেছে, মানুষের একটা সিম্প্যাথি কাজ করছে। এবার কিন্তু আওয়ামী লীগের প্রতি কোনো মানুষের ন্যূনতম সিম্প্যাথি নাই, খুব কম মানুষই এখন আর এই সিম্প্যাথিটা, মানে কোনো সিম্প্যাথি নেই। ফলে ওই পরিস্থিতির সাথে এখনকার পরিস্থিতিটা মিলানোর কোনো সুযোগ নেই। 75 পূর্ববর্তী যে আওয়ামী লীগের যে রাজনৈতিক ভূমিকা ছিল, সেটার কোনো ভিজুয়ালাইজেশন নাই, আপনি ইমাজিন করতে পারবেন, আপনি জাস্ট হয়তো পড়বেন। কিন্তু এখন আছে এই গত 17 বছরে আওয়ামী লীগের যত নৃশংস কাজ আছে, প্রত্যেকটা কাজের কিন্তু ডকুমেন্ট আছে। এই জেনারেশন হচ্ছে জীবন দিয়ে তার চাক্ষুষ। যেই ছেলেটা তার সামনে বন্ধুকে শহীদ হতে দেখেছে, যেই মা তার সন্তান শহীদ হয়েছে, আপনি উত্তরায় শহীদ নাইমা সুলতানের মা বারান্দায় মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছেন, পুলিশের গুলি এসে নাইমার মাথায় লেগে মায়ের সামনে হচ্ছে মগজ বের হয়ে গেছে। ফলে এই যে জেনারেশনের যারা দেখেছে যে আওয়ামী লীগের মাধ্যমে, সন্ত্রাসীর মাধ্যমে পুলিশকে তারা মানে ধ্বংস করছে, সেনাবাহিনীর রেপুটেশন ধ্বংস করছে। সেনাবাহিনীর রেপুটেশন ধ্বংস করলে কী লাভ? সেনাবাহিনীর সাথে জনগণের একটা দূরত্ব করা হয়। দূরত্ব যখন সেনাবাহিনীর সাথে বাংলাদেশের জনগণের দূরত্ব হবে, তখন প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সরাসরি বাংলাদেশের নানা কাজে হস্তক্ষেপ করাটা সুযোগ হবে। ফলে বাংলাদেশের জনগণের সার্বভৌমত্বের জন্য, মানে এইরকম ভৌগোলিক অবস্থানের জায়গা থেকে সেনাবাহিনীর রেপুটেশনটা ফিরিয়ে আনাটা গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীর এবং বাংলাদেশের জনগণের সম্পর্কটা আরও বেশি মজবুত করতে হবে দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে এবং বাংলাদেশের মানুষের পক্ষে। আরিফুল ইসলাম আদিব, আপনি তো এনসিপির একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন।
তো জুলাই আন্দোলন পরবর্তী সময়ে গড়ে ওঠা এই রাজনৈতিক দলটির ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনার বা দলের কি পরিকল্পনা আছে? আমাদের তো পরিকল্পনা, আমরা বলেছি যে বাংলাদেশের একটা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। আমাদের দলের যে নাম জাতীয় নাগরিক পার্টি, অর্থাৎ আমরা যেটা দেখি যে বাংলাদেশের জনগণের যে অধিকারটা, সেই নাগরিক অধিকারটা কিন্তু প্রতিষ্ঠা হয়নি। অর্থাৎ নাগরিক এবং জনগণ এই দুইটার ভিতরে কিন্তু একটা পার্থক্য আছে। আপনি জনগণ বলে তখন তার অনেক অধিকারকে আপনি স্কিপ করে যান, কিংবা হচ্ছে আপনি হচ্ছে তাকে গুরুত্ব না দিয়ে পান। তো যখন নাগরিক আকারে, মানে একটা মানুষের নাগরিক যে অধিকারগুলো আছে, সে অধিকারটা কিন্তু আমরা এখন পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্র নাগরিক অধিকারটা এখনো প্রতিষ্ঠা করতে পারেনি। ফলে এজ এ রাষ্ট্র হিসাবে কিন্তু প্রত্যেকটা মানুষের সমান অধিকার মৌলিক ক্ষেত্রে, সেই অধিকারটা আপনি রাজনৈতিক দল হিসাবে ধর্ম, বর্ণ, আর্থিক অবস্থান দেখে, শিক্ষাগত জায়গা থেকে দেখে কোনো ধরনের বৈষম্য করা যাবে না। ধরেন আপনি পুলিশ স্টেশনের কাছে একজন রিক্সা চালক গেলে তাকে যতটুকু রাষ্ট্র সেবা দিতে বাধ্য, একজন সচিব গেলেও সে একই সেবা দিতে বাধ্য। হসপিটাল, সরকারি হসপিটাল সমানভাবে বাধ্য। ফলে এই রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের এই নাগরিক অধিকার প্রতিষ্ঠা করাটাই আমাদের এনসিপির মূল লক্ষ্য। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদপ্রার্থী এনসিপির পক্ষ থেকে। জি। তো আপনি এই সংগঠনের যে রাজনৈতিক আদর্শ, মূল আদর্শ আছে, তো আপনি এই সিটি নির্বাচন করে সেই আদর্শের কি প্রতিফলিত হবে বলে মনে করছেন? এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছেন। প্রথমত বিষয় হচ্ছে যে আমি প্রায় আমাদের নাগরিক কমিটি থেকে শুরু করে ঢাকা মহানগরের দায়িত্ব পালন করে আসছিলাম। ঢাকা মহানগরের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে আমাদের সংগঠিত করা কর্মসূচিগুলো, সেই জায়গাগুলো সাংগঠনিক দায়িত্ব পালন করেছিলাম। একই সাথে জাতীয় নির্বাচনে আমি ঢাকা 18 থেকে নির্বাচন করেছি। সেটি প্রায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 40% এরিয়া কিন্তু অলমোস্ট কভার করছে। ফলে আমার অলরেডি 40% এরিয়া কাজের কিন্তু একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছে। সাংগঠনিকভাবেও দলের প্রয়োজনেও কিন্তু পুরো ঢাকা উত্তর সিটিতে সাংগঠনিক কার্যক্রমেরও আমাদের বিস্তৃতির একটা নির্বাচনের মাধ্যমে এটাকে বিস্তৃত করার একটা সুযোগ আছে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে আমরা এই নির্বাচনের মাধ্যমে যেটি হবে যে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারবো। আমাদের দল যে একটা গণতান্ত্রিক চর্চা, বৈষম্যহীন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, যে বাংলাদেশ হবে আত্মমর্যাদার, কোনো প্রতিবেশী রাষ্ট্র না, শুধু কোনো পরাশক্তির কাছে নিজেদের আত্মমর্যাদা বিলীন করবে না। আমরা দেখেছিলাম ফ্যাসিবাদের সময় আওয়ামী লীগের মন্ত্রীরা বলতেন যে আমরা ভারতবর্ষের সরকারের কাছে অনুরোধ করেছি, অর্থাৎ তাদের কাছে এক ধরনের নতজানু পররাষ্ট্রনীতি ছিল। সেই জায়গাটা আমাদের বিশ্ব দরবারে আত্মমর্যাদার জাতি হিসাবে আমাদেরকে প্রতিষ্ঠিত করা। ফলে ঢাকার রাজধানীটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আপনার এখানকার একটা উদাহরণ আমার তৃণমূলে কিন্তু উদাহরণ হিসাবে কিন্তু সেখানে দেখে। ফলে এই সিটির নাগরিকদের নাগরিক অধিকার এবং নাগরিক সেবাটা যদি আমরা সমানভাবে নিশ্চিত করতে পারি, এই ঢাকার শহরকে আমরা যদি এই আপনার জুলুমের জায়গা থেকে মানুষ যদি কিছুটা আছাড় পায়, আপনার ঢাকার একটা কথা আছে যে বলে না যে ঢাকায় টাকা ওড়ে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে ঢাকায় যাদের টাকা আছে তারাই ভালো আছে, বাকিরা কিন্তু খুব বেশি ভালো নেই। ফলে ঢাকায় নাগরিকদেরকে ক্ষমতার দাপট এবং টাকার দাপট থেকে নাগরিকদেরকে কিন্তু রক্ষা করতে হবে। আপনি সেই জায়গাটা আমরা দীর্ঘমেয়াদী কাজ করতে চাই। আশা করি সেটা আমরা সামনে ইনশাল্লাহ আরও বেশি জনগণ আমাদের ঢাকায় সাড়া দেবে। জাতীয় নির্বাচনে তো জামাতে ইসলামের সঙ্গে এনসিপির একটি নির্বাচনী জোট ছিল, তাহলে সিটি নির্বাচন সহ স্থানীয় সরকার কিংবা অন্যান্য নির্বাচনে কি এই জোটটা থাকবে? আমরা এখন পর্যন্ত জাতীয় নির্বাচনের আমাদের জোট ছিল। আপনারা দেখেছিলেন যে জামাত ইসলামও কিন্তু তাদের জাতীয় নির্বাচনের পূর্বে 300 আসনে কিন্তু তাদের প্রার্থী ঘোষিত ছিল। ফলে এখানে 11 দলীয় জোটের প্রত্যেকটা দলই তাদের স্থানীয় নির্বাচনের নিজস্বভাবে একটা প্রস্তুতি নিচ্ছে। জাতীয় স্বার্থে কিংবা রাজনৈতিক পরবর্তী বাস্তবতায় যদি মনে হয় যে এই স্থানীয় নির্বাচন একসাথে করবে, সেটা তখনকার প্রেক্ষাপটে হয়তো সিদ্ধান্ত গ্রহণ হতে পারে। কিন্তু তার পূর্বে এককভাবেই এনসিপি স্থানীয় প্রত্যেকটি জায়গায় 12টি সিটি কর্পোরেশন, 300-র অধিক পৌর মেয়র এবং 500-র অধিক অলমোস্ট 497টি উপজেলা পরিষদ নির্বাচনগুলোর প্রস্তুতি নিচ্ছে।
তরুণ একজন প্রার্থী হিসেবে ঢাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী হিসেবে আপনার একটি সিগনেচার প্রতিশ্রুতির কথা যদি বলতেন। আমি এখানে আমাদের মোটোটা বলছি যে পরিকল্পিত, নিরাপদ এবং ইনসাফের নগরী। আমার যে নির্বাচনী জায়গা যে মূল মোটো, সেখানে এটা বলেছি। সেখানের মূল যে জায়গাটি সেটি হচ্ছে যে দেখেন, ঢাকা সবচেয়ে বেশি আপনার এখানকার নিরাপত্তাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নাগরিকদের নিরাপত্তার জায়গাটা। ফলে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ঢাকায় কিন্তু অনেকগুলা কর্তৃপক্ষ, মানে সিটি কর্পোরেশন একটা কর্তৃপক্ষ, এর প্যারালালি আপনি ঢাকা উত্তর সিটিতে 8টি সংসদীয় আসন। এই সংসদীয় আসনে যারা এমপি আছেন তারাও কিন্তু এক ধরনের ওখানে কর্তৃপক্ষ হিসাবে ভূমিকা পালন করে। এখানকার নাগরিক সেবার সাথে অনেকগুলা কর্তৃপক্ষ, ওয়াসা বলেন, রাজুক বলেন, নানা ধরনের অনেকগুলো মন্ত্রণালয় জড়িত। ফলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে যে সর্বপ্রথম পলিসি এবং পরিকল্পনাটা সুন্দরভাবে নিতে হবে, এবং এখানে একটা ইন্টিগ্রেটেড গভর্নেন্স একটা ব্যবস্থা নিয়ে আসতে হবে। অর্থাৎ একটা বডি থাকবে যেখানে ইজিলি হচ্ছে, ধরেন আপনি কোনো একটা অসুবিধা পড়বেন, আপনি কোথায় যাবেন, আপনি সেটা খুঁজতে খুঁজতে আপনার হচ্ছে জায়গাটা আপনার থাকবে না। ফলে ঢাকাকে আপনি একটা মানবিক এবং ইনসাফের নগরী করে তুলতে হলে একজন নাগরিক সকালে ওঠা থেকে শুরু করে তার যে রাতে যে জায়গাটা ঘুমায়, আবাসিক জায়গাটা, সে আবাসিক জায়গাটা নিরাপদ কিনা। আপনি ঢাকা শহরে বাসায় নিশ্চিন্তে ঘুমাবেন, মানে সকল প্রাণী তো দিন শেষে তার সাধারণত অনেক সময় বাসায় ফিরে, ফিরে কি নিরাপদ জায়গায় আপনি ফিরবেন, দেখবেন যে আপনার ভবনে বা পাশের ভবনে একটা অগ্নিকাণ্ড হয়ে আপনি পুড়ে মারা গেছেন। এই ঘটনা কিন্তু ঘটতেছে। তো ফলে আবাসিক এরিয়াগুলোতে কি হচ্ছে, অনিরাপদ। এখানে অবৈধ কেমিক্যালের গুদাম থাকে, এখানে হচ্ছে ঝুঁকিপূর্ণ রেস্টুরেন্ট থাকে। ফলে এই জায়গাটা একটা নিরাপদ থাকে না। আপনি রাতের বেলা চলাফেরা করলে, মানে নারীর তো এক্সট্রা নিরাপত্তা পরের বিষয়, সাধারণ পুরুষরাও চলাফেরা করতে অনেক সময় ছিনতাইয়ের শিকার হয়। তো ফলে যেটা করতে হবে যে দিনে এবং রাতে, ঘুমন্ত অবস্থায় এবং জাগ্রত অবস্থায় এই মানুষের জীবনের নিরাপত্তাটা আমাদেরকে আগে নিশ্চিত করতে হবে। আপনি ঢাকা শহরে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একটা নির্মাণাধীন ভবনের উপর থেকে ইট এসে আপনার মাথায় পড়বে, আপনি মারা যাবেন, একটা নিউজ হবে, মানে পড়েছে বলতে এটা অহরহ ঘটছে। আপনার এখানকার গার্মেন্টস শ্রমিকরা তাদের বেতনের জন্য কাজ করেন, 2-3 মাস বেতন না দিয়ে গার্মেন্টস বন্ধ করে মালিক পলাতক থাকে, আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করেন, পুলিশ এসে লাঠিচার্জ করে, অনেক সময় তারা এখান থেকে যেতে বাধ্য হন। তো ফলে প্রত্যেকটা নাগরিকের তার যে জীবন জীবিকা এবং নিরাপত্তা, সেই জায়গাটা আমাদেরকে নিশ্চিতর জন্য কাজ করতে হবে। আচ্ছা, বর্ষা মৌসুমে তো ঢাকায় একটি জলাবদ্ধতা দীর্ঘ স্থায়ী একটি সমস্যা। তো এই ড্রেনেজ সিস্টেমকে আধুনিকায়ন করার ব্যাপারে আপনার কি পরিকল্পনা আছে? এখানে ড্রেনেজ সিস্টেম আধুনিকায়নের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ঢাকার যে খাল এবং নদীগুলো আছে, সেই নদীগুলো কিন্তু দখল এবং দূষণে জর্জরিত। এবং এই দখল এবং দূষণ যারা করেন তারা কিন্তু কোনো না কোনোভাবে রাজনৈতিক ছত্রছায়া এবং রাজনৈতিক বলয়ের আশেপাশে থাকেন। পুরো ঢাকা উত্তর সিটিতে আপনি যতগুলো খাল আছে, আমরা বিগত সময়ে দেখেছিলাম বেশ কিছু খাল উদ্ধারের অভিযান কার্যক্রম হয়েছে, খালগুলো পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলশ্রুতিতে ঢাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধানটা হচ্ছে এই সকল দখলকৃত খালগুলো পুনরুদ্ধার এবং এটাকে দূষণমুক্ত করা। অর্থাৎ দখল ও দূষণমুক্ত করতে পারলে আপনার জলাবদ্ধতার একটা স্থায়ী হবে। ড্রেনেজ সিস্টেমগুলোকে দেখেছে যে আপনার ধরেন যেটা আছে সেটাও হচ্ছে কাঠামোভাবে খুব বেশি আধুনিক না, ফলে সেই জায়গাটাও আপনার কাজের সুবিধা আছে। ফলে আমাকে এই জলাবদ্ধতা নিরসনের জন্য সর্বপ্রথম এই নদী এবং খালের মনোযোগটা দিতে হবে পরিবেশগত জায়গা থেকে। ঢাকার উত্তরার যানজট থেকে শুরু করে আপনার একেবারে বাড্ডা প্রগতি সরণি হয়ে একটি ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যানজট সৃষ্টি হয়। তো সেই ক্ষেত্রে আপনার যানজট নিরসনে আপনি কি কোনো বিশেষ ট্রাফিক ম্যানেজমেন্ট মডেলের কথা চিন্তা করেছেন? এখানে দেখেন, পুরো ট্রাফিক ঢাকা উত্তর যদি আপনি ধরেন, আমরা কিন্তু এখানে আমি পূর্বে একটা জিনিস বলেছিলাম যে ইন্টিগ্রেটেড গভর্নেন্স আমাকে লাগবে। অর্থাৎ আপনি পুরো ঢাকা উত্তরের ট্রাফিক কিন্তু চাইলে আপনি এককভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনাকে একই সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন,
আপনি উত্তরার যদি আপনি ট্রাফিক নিয়ন্ত্রণ করতে চান, আপনাকে গাজীপুর সিটি কর্পোরেশন, বিআরটিএ, পরিবহন মালিক সমিতি প্রত্যেকের সাথে কিন্তু একটা সমন্বয় লাগবে। কারণ উত্তরা দিয়ে কিন্তু আপনার দূরপাল্লার যে বাসগুলো যায় আবদুল্লাপুর হয়ে, বিশেষ করে আবদুল্লাপুর থেকে শুরু করে, মানে আবদুল্লাপুরও ঠিক না, গাজীপুর চৌরাস্তা থেকে শুরু করে আবদুল্লাপুর, উত্তরা, এয়ারপোর্ট, বাড্ডা পর্যন্ত কিন্তু একটা যানজট লেগে থাকে। ফলে এখানে যেটা করতে হবে যে আপনার একটা সমন্বিত উদ্যোগ নিতে হবে। যেই বাস যেখানে স্টপেজ দেওয়া দরকার সেই স্টপেজগুলা দেখেছে যে বাস থাকে না, থামে আরেক জায়গায় গিয়ে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই সড়কের পাশে অনেক সময় কিন্তু আপনার হকার থাকে, মানে ভ্রাম্যমান দোকানগুলো থাকে। ফলে একটা স্মার্ট হকার ব্যবস্থাপনা নিয়ে আসতে হবে। আপনি হকারদেরকে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট স্থানে বসার ব্যবস্থা করে দিলে ওই ফুটপাত মুক্ত হবে। ফুটপাত মুক্ত হলে যেটা হচ্ছে এটাও যানজট নিরসনের জন্য একটা জায়গায় কাজ করবে। মশার উপদ্রব ঢাকা সিটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে উপদ্রব মানুষ সহ্যের বাইরে চলে গিয়েছে। তো এই মশা নিয়ন্ত্রণে বিদ্যমান যে ব্যবস্থাপনাগুলি আছে এ থেকে বাইরে গিয়ে আপনি কি কোনো বৈজ্ঞানিক কিংবা নতুন কোনো প্রযুক্তির কথা ভেবেছেন মশা নিরোধনে? কি দেখেন এখানে কি করা যায়? নাগরিক সেবার ক্ষেত্রে মশার হচ্ছে আপনার খুব বেশি উপদ্রব, এবং এখানের ডেঙ্গু অনেক সময় প্রায় খুবই ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। মশার নিয়ন্ত্রণ করতে গেলে এখানে আপনার যে যারা বিশেষজ্ঞ আছেন, এক্সপার্টিস আছেন, এন্টোমোলজিস্ট আছেন, তাদের সাথে আলোচনা করে এটার একটা খুব স্মার্ট একটা বৈজ্ঞানিক পদ্ধতি নিতে হবে। কারণ কি আমরা মশাটাকে দেখেই যখন আপনাকে কামড় দেয় তখন আপনি তাকে মশা হিসেবে আইডেন্টিফাই করে মারেন। তো মশার পুরো যে জীবন চক্র, সে জীবন চক্রের জায়গাটাকে যদি আপনি প্রত্যেকটা ক্ষেত্রে যদি আপনি হচ্ছে কাজ যদি না করেন, তাহলে কিন্তু মশা আপনি শুধু ওই বড় হয়ে যাওয়ার পরে হচ্ছে যে আপনি মশার জন্য আপনার যে স্প্রেগুলো দেওয়া হয় ওইটা দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। ফলে প্রথমত হচ্ছে যে মশা যেখানে যেখানে লার্ভা সৃষ্টি করে, লার্ভা সৃষ্টি করে, যেখানে ডিম পারে, আপনার যে পানির জায়গা, ড্রেনেজ সিস্টেমগুলো, সেই জায়গাগুলোকে আমাদের হচ্ছে আগে হচ্ছে টার্গেট করে সেখানেও স্প্রে করতে হবে। মশার নির্দিষ্ট একটা প্রজনন বিশেষ করে সময় থাকে, যে সময়টা তারা সবচেয়ে বেশি প্রজনন করে, বৃদ্ধি পায়। ফলে ওই সময়টা হচ্ছে ড্রেনগুলা অপরিষ্কার অপরিচ্ছন্ন যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে হচ্ছে আপনার স্প্রে সঠিক সময় করতে হবে। দ্বিতীয়টা আবার হচ্ছে একই সাথে আপনার যখন মশাটা বড় হয়ে যায়, অ্যাডাল্ট হয়ে যায়, অ্যাডাল্ট হওয়ার সময় তাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটার জন্য কিন্তু আবার আপনাকে আলাদা একটা পদ্ধতি নিতে হবে। এবং এর সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে পুরো জনগণকে এই প্রক্রিয়ার সাথে এঙ্গেজ করা। আমাদের দেশে যেটা হয় যে ধরেন স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে অর্থাৎ আপনার জীবনে যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনি একাডেমিক্যালি আপনি হচ্ছে জানতে পারেন না, ঠিক আছে, কিন্তু আপনি ধরেন নানাভাবে পড়ছেন 12 বছর 20 বছর ধরে পড়াশোনা, আপনার প্র্যাকটিক্যাল লাইফে যে বিষয়গুলো সেটা না। ফলে আমাদের এখানে যে মশার ক্ষেত্রে যেটা হচ্ছে যে এর প্রত্যেকটি স্টেজে আলাদাভাবে আমাদেরকে হচ্ছে এই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা দেখেছি যে ধরেন বর্তমান প্রশাসক তিনি রাতের বেলা হচ্ছে আপনি হচ্ছে দিতেছিলেন যে মশার ওষুধ দিতেছিলেন। রাতে আসলে মশার ওষুধ তো আসলে দেওয়াটা খুব বেশি কার্যকর না, কিংবা হচ্ছে এটা ভূমিকা রাখে না, বরং এটা জাস্ট লোক দেখানো এক ধরনের কর্মসূচি। মশার স্প্রে দিতে হবে যখন লার্ভা উৎপাদন হয়, ড্রেনেজটাকে আপনার হচ্ছে পরিষ্কার রাখলে মূলত সেই জায়গাটা বেশি কার্যকর হবে। আচ্ছা, ঢাকা শহরের সবুজায়ন এবং বায়ুমান উন্নয়নে বিষয়ে কি আপনার কোনো পরিকল্পনা আছে? এখানে দেখেন ঢাকা শহরের যতটুকু সবুজায়ন থাকা উচিত কিংবা হচ্ছে যতটুকু স্পেস থাকা উচিত সেটা টোটালি নাই। এখানে ঢাকার পুরো একটা যে জায়গাটা আছে সেখানে পর্যাপ্ত পরিমাণ গাছ বলেন কিংবা হচ্ছে জায়গাটি নেই। এবং আমরা প্রায় সময় দেখি যে শহর মানে আজকে সবচেয়ে বেশি দূষিত শহর এরকম ধরেন প্রায় আমরা স্কেলগুলো দেখি। এখানে আপনাকে যেটা করতে হবে, যেখানে যে পাবলিক যে স্পেসগুলো আছে সেই স্পেসগুলো উদ্ধার করতে হবে অতি দ্রুত। এখানে উদ্ধার করে সেখানে সবুজায়ন করতে হবে। এখানের যেই জায়গাগুলোতে ধুলা উড়ে বেশি সেই জায়গাগুলোতে প্রপার ব্যবস্থা নিতে হবে, রাস্তার উন্নতি করতে হবে, ধুলা কমানোর জন্য আপনার স্প্রে থেকে শুরু করে মানে আপনার পানি মেরে ধুলা যেন বেশি না উড়ে। ট্রাফিকগুলা হচ্ছে যে আপনার বিশেষ করে দূরপাল্লার বাসগুলা ঢাকা শহরে যখন চলাফেরা করে, যেগুলো ফিটনেসবিহীন পরিবহন আছে তারা যে আপনার প্রচুর পরিমাণ আপনার হচ্ছে কালো ধোঁয়া ছাড়ে, সেগুলোর জন্য ট্রাফিকের অর্থাৎ আপনি
বায়ুমান উন্নয়ন করতে হলে আপনাকে একই সাথে পরিবেশগতভাবে কাজ করতে হবে, ট্রাফিক জায়গাটা উন্নতি করতে হবে এবং একই সাথে মানুষকেও এটার সাথে সচেতন করতে হবে। আচ্ছা, আরেকটি বিষয় সেটি হলো যে ঢাকা শহরে ফুটপাতে চলাচল করা একটি সংকটময় মুহূর্ত পার করতে হচ্ছে নাগরিকদের। তো এই ফুটপাত দখলমুক্ত করা এবং কর্মস্থল থেকে রাতে নারীরা যারা বাসায় ফিরেন তো তাদের চলাচলে নির্বিঘ্ন চলাচলের ক্ষেত্রে কি আপনি কোনো উদ্যোগ গ্রহণ করবেন? এটি অনেকগুলো উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে আমাদেরকে সম্মিলিতভাবে প্রচেষ্টা করতে হবে। প্রথমত যেটি হচ্ছে ফুটপাত দখলের ক্ষেত্রে যেটি হয়েছে যে আমরা কিন্তু বলেছিলাম যে আপনাকে একটা স্মার্ট হকার ব্যবস্থাপনা নিয়ে আসতে হবে। অর্থাৎ উন্নত শহরগুলোতে আমরা যেটা দেখি যে নির্দিষ্ট সময়ের জন্য, যেমন ঢাকা শহরে এরকম উদাহরণ আছে, যেমন আমি আপনাকে বলি এই মিরপুরের টোলারবাগের এইদিকে আপনি দেখবেন খুব ভোর 6টা থেকে ঠিক সকাল 9টা পর্যন্ত কিন্তু একটা ভ্রাম্যমান কিন্তু মাছের একটা বাজার বসে। সকাল 9টা শেষ হয়ে যায়, আস্তে উপর বাজারটা ক্লোজ হয়ে যায়। মগবাজারের এদিকেও আপনার একটা সকালে এরকম বাজার বসে, 150-200 মানুষ মাছ সবজি নিয়ে বসে, বাজারটা উঠে যায়। অর্থাৎ নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের জন্য বসে। তো আমরা যদি ঢাকায় এরকম বিভিন্ন স্পট আইডেন্টিফাই করে যেটা আসলে মানুষের চলাচল বিঘ্ন করবে না, সেই জায়গায় যদি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট স্থানে দিতে পারি, তাহলে সেটা একটা হকারদেরও যারা আছে, যেহেতু এখানে আমাদের কর্মসংস্থানে একটা ব্যাপক ঘাটতি আছে, ফলে সেই কর্মসংস্থানটাও তাদের ওখানে আপনার পেয়ে যাবে। এই জায়গাটিও হচ্ছে তারা তাদের সেই সুফলটা পাবে, মানুষ চলাফেরা করতে পারবে, ফুটপাতটা আসলে উদ্ধার হবে। কিন্তু যখন যে গভর্নমেন্ট আসে তারা ফুটপাত উদ্ধারের নামে আসলে যেটা করে, ফুটপাত তাদের নিজস্ব দলীয় নেতাকর্মীদেরকে পুনর্বাসন করে। অর্থাৎ এখন যে আপনি উদ্ধার কর্মসূচি দেখছেন যে ফুটপাত থাকবে না, এই থ্রেটটা দিয়ে মূলত হয় তুমি আমাকে টাকা দাও অথবা আমি নতুন আমার লোক বসাবো। তখন তাদের সাথে একটা এক ধরনের নেগোসিয়েশন হয়, এটার স্থায়ী কোনো সমাধান হয় না। ফলে এটাকে একটা স্থায়ী সমাধান আমাদেরকে করতে হবে। আর রাতে কর্মস্থল থেকে নারীদের ফেরার ব্যাপারে নারীদের ক্ষেত্রে যেটি বলছে যে পুরো যে নারী শুধু না, এখানে ওভারঅল যে বিষয়টি সেখানে হচ্ছে ঢাকা শহরে নারীদের মানে নগরের নারীদের নিরাপত্তা এবং সুরক্ষাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একজন নারী তার বাসা থেকে কর্মস্থলে এবং কর্মস্থল থেকে বাসায় ফেরার এই যে পুরো সময়টা, কিংবা তার স্বাভাবিক জীবনযাপনের জন্য যে সময়টা, সেই সময়টা অনেকগুলো বিষয় নারীরা ফেস করে। প্রথমত পরিবহন যাতায়াতের ক্ষেত্রে তারা ব্যাপক ধরনের, আপনি স্বাভাবিক একটা বাসে গণপরিবহনে নারীর চলাচলের কোনো মানে এটা কোনো সুস্থ স্বাভাবিক পদ্ধতি না। বাস টান দেয়, তাকে এক ধরনের ঠেলে থাকে উঠতে হয়। ফলে সামগ্রিকভাবে যদি নারীদের জন্য মানে আলাদা কিছু পরিবহনের ব্যবস্থা করা যায়, সেটার একটা বিষয়। প্রত্যেকটা বাসে সিসিটিভির ফুটেজ মানে সিসিটিভি নিয়ে আসা, যাতে সেখানে কেউ যদি কোনো হেনস্থার শিকার হয় যাতে অতি দ্রুত আইডেন্টিফাই হয়। আরেকটা বিষয় হচ্ছে যে অপরাধীকে আইডেন্টিফাই করার একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখি পুরো ঢাকার আপনার যদি সম্ভব হয় পুরো সিসিটিভির আওতায় যদি নিয়ে আসা যায়, তাহলে অপরাধ প্রবণতাটা কিন্তু অনেক সময় করে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ যে ঢাকার শহরে নারীর স্বাস্থ্যর একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোথাও কোনো পাবলিক টয়লেট নেই, কিংবা দু এক জায়গায় যে পাবলিক টয়লেটগুলো আছে সেই টয়লেটগুলো আসলে খুবই স্বাস্থ্যসম্মত না। ফলে নারীর কিন্তু আরেকটা স্বাস্থ্যের সাথে রিলেটেড এই টয়লেটটা একটা গুরুত্বপূর্ণ। তো ফলে সেই জায়গাটি কিন্তু আমাদেরকে আলাদাভাবে কাজ করতে হবে। স্মার্ট ঢাকা গড়ার লক্ষ্যে যে নাগরিক সেবাগুলি আছে, যেমন ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধন সহ আরো অন্যান্য যে সেবাগুলি আছে, সেগুলিকে আরো ডিজিটালাইজড করতে আপনার কি কোনো রোডম্যাপ? এখানে ডিজিটালাইজেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, অলরেডি ডিজিটালাইজড বেশ কিছু সেবা আছে। আমলাতান্ত্রিক জটিলতাটা, কারণ আপনি একজন সাধারণ নাগরিক, আপনি একটা লাইসেন্স করতে গেলে আপনাকে যে পরিমাণ বেগ পেতে হবে, আপনাকে নানা ধরনের বিভিন্ন জায়গায় স্তরে স্তরে ঘুষ বাণিজ্যর মধ্য দিয়ে যেতে হবে, সেটা কিন্তু রাজনৈতিক যোগাযোগ যারা আছে তার কিন্তু করতে হচ্ছে না। ফলে আমরা যেটা বলেছি যে নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক পরিচয়, কোনো ধরনের ব্যক্তিগত পরিচয় যেন প্রভাবিত করতে না পারে, সেই জায়গাটা নিশ্চিত করতে। আপনি যদি মেয়র নির্বাচিত হয়ে যান, তাহলে একেবারেই সরাসরি মেয়রের কাছে অভিযোগ পৌঁছানোর কোনো উপায় কি আপনি রাখবেন? নাগরিক অবশ্যই অভিযোগ পৌঁছাবে। এটা তো ধরেন যদি ইনশাল্লাহ আল্লাহ যদি
সেটা আমাদেরকে চান, এবং একই সাথে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, জনগণের সাথে আমাদের এখানে যে বিষয়টি হয় যে যারা জনপ্রতিনিধি হন তখন তারা আর সাধারণ জনগণের মতন জীবনযাপনটা করেন না। ফলে জীবনযাপন করার ক্ষেত্রে সাধারণ জনগণের জীবনযাপনের থেকে যখন আপনার জীবনযাপনটা আলাদা খুব বেশি, তখন কিন্তু অটোমেটিক একটা জনবিচ্ছিন্নতা চলে আসে। বরংশ জনগণ যদি সাধারণ জনগণের ঢাকার ধরেন ৮০% মানুষ তারা মধ্যবিত্ত, তারা ধরেন সকালে উঠে কাঁচা বাজারে যান, সেখানে গিয়ে তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য দরদাম করেন, ফুটপাতে যান, রিক্সায় চলাফেরা করেন, তার সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য হয়তো স্কুলের যে ছোট আছেন, কারণ প্রত্যেকের তার নিজস্ব গাড়ি নেই, জি, মেট্রো রেলে চলাফেরা করেন। ফলে এই যে একটা স্বাভাবিক জীবনযাপন, এই জীবনযাপনটার মধ্য দিয়ে যারা বেড়ে উঠেছি, তা আমাদের সাথে এই সংযোগটা থাকবে সামনে, এবং আমরা সেটা যে কোনো স্তরে থাকলে এই যোগাযোগটা রাখবো ইনশাল্লাহ। কিন্তু সেটার কি কোনো স্পেসিফিক আছে, যেমন অ্যাপের মাধ্যমে হোক? এটা অ্যাপ ডেভেলপের মাধ্যমে হোক, অভিযোগের জায়গাটা, দ্বিতীয়তটা হচ্ছে সরাসরি হটলাইন, আপনার ফোন নম্বর দিয়ে যে এটা একটা হচ্ছে হটলাইন কন্ট্রোল রুম, আপনার ইনস্ট্যান্ট কোনো সমস্যা হলে আপনারা এই জায়গায় যোগাযোগ করবেন। আচ্ছা আদিব, আমরা আরেকটি বিষয় জানতে চাই, সেটা হলো যে আপনি যে মেয়র নির্বাচন নিয়ে অংশ নিচ্ছেন, তো সেখানে তো আপনার বিপরীতে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে। তো আপনি কোন জায়গায় সাধারণ ভোটারদের কাছে অন্যের চেয়ে আপনাকে নিজেকে যোগ্য মনে করছেন? দেখেন, প্রথমত বিষয় যেটি হচ্ছে যে এখানের সাংগঠনিকভাবে ঢাকা শহরে যেহেতু আমাদের কাজ করা হয়েছে, আমি দায়িত্ব পালন করেছিলাম, ফলশ্রুতিতে আমি এই কাজের সময় আমার মানুষের সাথে একটা বিস্তর একটা সম্পর্ক, মানুষের সমস্যাগুলো আমাকে দেখা হয়েছে। ঢাকা শহরে যে সমস্যাগুলো নানাভাবে হয়ে থাকে, সেই সমস্যাগুলোর জন্য আমরা নানাভাবে মানুষের কণ্ঠস্বর হয়ে ভূমিকা রেখেছি। যেমন আপনার এখানে অগ্নিকাণ্ডে আপনার লোক মারা গেছে, আমরা সাথে সাথে সেটার এই দোষীদেরকে সাব্যস্ত করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমরা তাদের হয়ে কথা বলছি। গার্মেন্টস শ্রমিকরা তাদের বেতন পাচ্ছে না, সেই জায়গাটাতে আমরা ভয়েস রেজ করছি। আবাসনগুলা আপনার নিরাপদ হচ্ছে না, সেটার সমাধান আমরা চাচ্ছি। এটার একটা জায়গা। দ্বিতীয়ত বিষয়টা আপনার পরিবেশগত যে বিষয়গুলো আছে, যে ঢাকার পরিবেশটা সবচেয়ে বেশি এখানে দূষিত। আমার একাডেমিক্যালি কিন্তু পড়াশোনা কিন্তু এই লাইফ সায়েন্সের উপরে পড়াশোনাটা, বলে একাডেমিক্যালিও আপনার এটার সাথে আমার একটা এঙ্গেজমেন্টটা জানাশোনা আছে। ফলশ্রুতিতে মূল যে বিষয়টা যে কোনো মানুষকে আপনি নির্বাচিত করবেন, জনপ্রতিনিধি হবে, জনগণের যে রিয়েল প্রতিনিধি হবেন, তারাই মূলত জনগণের জন্য কাজ করবেন। জনবান্ধব কর্মসূচি, জনগণের কথা বলা, তার রাজনৈতিক জীবনযাপনে জনগণের সাথে সামঞ্জস্যটা কতটুকু থাকে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু মানুষ তাদের সিদ্ধান্তটা দিবে। তা আমরা আশা করি মানুষ সেই সিদ্ধান্তটা আমাদের দেখবেন, আমাদেরকে জাজ করে মূলত মূল্যায়ন করবেন। ঢাকা সহ আপনারা সব সিটি কর্পোরেশনগুলিতে মেয়র প্রার্থী ঘোষণা করেছেন, মানে এনসিপি? না, 5টা দিয়েছে এখন পর্যন্ত, আরো ঢাকা সহ 5টি সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। তো আপনাদের এনসিপির কি এমন ইশতেহার আছে এই নির্বাচন কেন্দ্রিক, যাতে অন্যদের তুলনায় ভোটাররা আপনাদেরকে প্রাধান্য দেবে? না, এটা আমি একটু আগে যে অ্যান্সারটা করেছিলাম, ওভারঅল তো রাজনৈতিক দল হিসাবে, আদর্শ হিসাবে দেখি মূলত জনগণ আমাদের ডাকে সাড়া দেবেন, এবং আমাদের প্রতি তাদের সেই রায়টা জায়গাটি তারা মূল্যায়ন করবেন। আর ওভারঅল নগর কেন্দ্রিক আমাদের সেই স্তরের জায়গাটি আরও বিস্তৃত আকারে কাজ হচ্ছে। স্বাভাবিকভাবে বললো তো নগর জীবনের নিরাপত্তা, পরিবেশের উন্নতি, নারীর সুরক্ষা, এখানকার জলাবদ্ধতা, যানজট, মানে নগরে যে সমস্যাগুলো মূলত হয়ে থাকে, জলাবদ্ধতা, যানজট, মশা, এবং একই সাথে আপনার এখানকার নিরাপত্তার ইস্যুটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো সেই জায়গাগুলোতে আমরা কাজ করার চেষ্টা করতেছি। সামনেও আমরা আরও বেশি মানুষের কাছে যাব, সেই সমস্যাটা নিয়ে, মানুষের কথা নিয়ে। অর্থাৎ মানুষ, জনগণ কিন্তু আমাকে তার প্রতিনিধি হিসাবেই, আমাদেরকে তাদের প্রতিনিধি হিসাবেই পাবে। মানে তাদের যে কথাগুলোই যখন আমাদের কাছ থেকে শুনতে পাবে, তাদের লোক হয়ে আমরা যখন যাব, তখন তারা আমাদেরকে সেই জায়গাটা থেকে মূল্যায়ন করবে। দিবে, আমরা আমাদের আলাপন অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি।
সর্বশেষ আপনার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে আপনার ভোটার আছে বা ঢাকাবাসী, তাদের উদ্দেশ্যে এবং আমার এশিয়া পোস্টের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলবার থাকে। সেটি অবশ্যই বলবো যে সামনে যেহেতু স্থানীয় নির্বাচন আসছে, ফ্যাসিবাদের সময় আমরা স্থানীয় নির্বাচনগুলোকে প্রভাবিত করতে দেখেছি। আমরা একটি বিষয় বলবো যে নাগরিক সেবা এবং জনদুর্ভোগ দূর করে নাগরিক সেবা নিশ্চিত করতে অতি দ্রুত সরকার স্থানীয় নির্বাচনের আয়োজন করবেন এবং সেই নির্বাচনে জনগণ আসলে অংশগ্রহণ করবেন এবং তাদের মতামত প্রকাশ করবেন। সেই জায়গা থেকে আমরা বলবো যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা নগরবাসীর কাছে বার্তা পৌঁছাতে চাই, আপনাদের প্রত্যেকের নাগরিক সেবা এবং নাগরিক অধিকার নিশ্চিত করা প্রত্যেক নাগরিকের জন্য। এখানের প্রত্যেকটি ওয়ার্ডে জনসংখ্যা অনুপাতে আমাদের যে অন্যতম মৌলিক অধিকার, বিশেষ করে শিক্ষা, সরকারি স্কুল, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, অন্তত অঞ্চল ভিত্তিক সরকারি হাসপাতাল, নারীর নিরাপত্তা, সুরক্ষা, পরিবেশ, বিনোদন, সরাসরি সর্বশেষ একটা শিশু থেকে শুরু করে বৃদ্ধ সকলের একটা নিরাপদ জীবন নিশ্চিত করার জন্য আমরা আপনাদের কাছে যে যাব, আপনাদেরকে নিয়েই আমরা সেই জায়গাটি বাস্তবায়ন করতে চাই। আরিফুল ইসলাম আদিব, এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে আপনি এসেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠান। আমাদের সঙ্গে অতিথি ছিলেন এনসিপি মনোনীত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আরও কোনো এক আলাপনে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, পরিবারে সদস্যদের নিরাপদে রাখুন। আল্লাহ হাফিজ।